স্যার শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে? এক সেকেন্ড তোমাদের বলতেই হবে, আমার অনেকক্ষণ যুক্ত হয়েছিলাম, তোমরা যুক্ত কি হলো? স্যার এবার শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি, দাঁড়াও, কোথায় ক্যামেরার কিছু গোলমাল হয়েছে এবারে কিনা। কি বলছিলাম? আপনাকে দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ স্যার যাচ্ছে। দেখা ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে, আশা করছি হয়েছে হয়েছে। আমরা শুরু করতে পারি, তাই তো? হ্যাঁ স্যার, আমি আপনারা সকলে জানেন যে দেখতে স্যারের পাচ্ছি আমি কি একটু প্রথম দিনেই গোলমাল, যাই হোক, বলো, দেখে নি। হ্যাঁ স্যার, আমারটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, হয়ে গেছে, এতক্ষণ হয়েছে আর কি। ঠিক ঠিক আছে, ঠিক আছে। বিরাট বিরাট হ্যাঁ স্যার। শুরু করতে
হ্যাঁ, আপনারা সকলে জানেন যে শুরু করুন। অধ্যাপক তাসমিম পান স্যারের আমাদের একটি বই আমরা প্রকাশ করেছিলাম মাস 6 আগে। বইটির নাম ছিল গল্পকথায় গবেষণা। বইটির প্রথম সংস্করণ বেরোনোর প্রায় 3 মাসের মধ্যেই শেষ হয়ে যায়, এবং তারপরে পাঠকের অপেক্ষা ছিল যে স্যারের স্ট্যাটিস্টিক্সের উপরে যে লেখা বই সেটি কবে বেরোবে। আজকের এই আলোচনার শুরুতেই এই কথাটি আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই যে সেই বইটির কাজ প্রায় শেষের দিকে, আর হয়তো মাসখানেকের মধ্যে সেই বইটা আপনারা হাতে পাবেন। বইটির নাম নিশ্চয়ই এতক্ষণে সবাই জেনে গেছেন। আমাদের যে আজকে ফ্লায়ার ছিল সেটি একবার সবার সামনে আমি দেখাতে চাই। সেখানেই আমাদের প্রচ্ছদটাও আপনারা দেখতে পাবেন। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বইটার প্রথম যে প্রচ্ছদ, সেখানে দেখা যাচ্ছে যে বইটির নাম রাখা হয়েছে সংখ্যাতত্ত্ব গবেষণা। এই বইটির নির্মাণ কাজ একেবারে শেষের দিকে, এবং যেভাবে আমরা গল্পকথায় গবেষণা আগে স্যার সেমিনারে বলেছিলেন, এবং সেই বলাটা ট্রান্সক্রিপশন করে অনেকটা স্যারকে দেখিয়ে এডিট করে তারপর বই হিসেবে তৈরি হয়েছিল। আর যেহেতু এটা স্ট্যাটিস্টিক্সের বই, সংখ্যাতত্ত্বের বই, তাই এই ফরম্যাটটা উল্টো ভাবে হচ্ছে। এটা হচ্ছে যে বইটা স্যার দীর্ঘ পরিশ্রম করে লিখেছেন, প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে খুব ডিটেলে আলোচনা করেছেন। সেই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে আমাদের এই আলোচনা সভাটা চলবে। বইটি যারা আগে পড়েছেন, মানে গল্পকথায় গবেষণা, তারা জানেন যে বাংলা ভাষায় লেখা স্যারের বইটিকে সমালোচকরা বলেছেন যে এটি অনন্য, অদ্বিতীয়, এর তুলনা নেই এরকম বইয়ের। একই রকম ভাবে যে স্ট্যাটিস্টিক্স নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা, বাজারে হয়তো বাংলাদেশের একটি বই পাওয়া যায় কি এখানকার অধ্যাপকদের একটি দুটি যে বইটি পাওয়া যায় সেগুলি ভাষা পরিভাষা খুব সমস্যা, বিষয়ের যে প্রাঞ্জল ব্যাখ্যা সেখানে থাকে না, অনেক জটিল লাগে বইগুলো। তো এই সাধারণ পাঠকের কথা ভেবে বা শিক্ষা বিজ্ঞানের শিক্ষার্থীদের কথা ভেবে সংখ্যাতত্ত্বের মতো একটা জটিল বিষয়কে স্যার খুবই সহজভাবে করেছেন, এবং বইটির আনুমানিক পৃষ্ঠা সংখ্যা প্রায় 500 পাতা বা 600 পাতার মতো হবে। 500 থেকে 600 পাতার মধ্যে থাকবে, 500-র কাছাকাছি। সকলে এটা আপনারা সবচেয়ে ভালো। তবে দেখবেন যে কতটা পরিশ্রম, মেধা, কতটা মনন এই বইটি তৈরি করা হয়েছে, এবং সেই বইয়ের যে প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে রয়েছে সেই চ্যাপ্টার অনুযায়ী আমাদের এক এক দিনের আলোচনা হবে। অনেক দিন পর আমরা সেই করোনা কালে স্যারকে পেয়েছিলাম, তখন স্যারের কাছ থেকে একটা কথা বীরেশ্বর। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলছি এক একটা চ্যাপ্টার হয়তো 2-3 দিনও আলোচনায় লাগতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এক একটা অধ্যায়, হ্যাঁ ঠিক ঠিক, 60 পৃষ্ঠা আছে, 60 পৃষ্ঠার অধ্যায় সেখানে, এবং সেটা 2-3 দিনও লাগতে পারে আলোচনা। বেশ বেশ। হ্যাঁ, যে অধ্যায়গুলো বিস্তৃত, হ্যাঁ সেইগুলো স্যার 2-3 ক্লাস নেবেন। মোট কথা এই যে একটা পদ্ধতি, যেটা হচ্ছে একজন অথার যিনি বইয়ের লেখক, তার বইটাকে যেমন আমি হাতে পাবো, বইটা যেমন আমার হাতে থাকবে, পড়ার সুযোগ পাবো, একই সাথে এইরকম মুখোমুখি বসার সুযোগ আমাদের মনে খুব একটা হয় না। যে কোনো বই পড়তে গিয়ে আমাদের অনেক জায়গাতে অনেক প্রশ্ন জাগে, এটা কেন, ওটা কেন, এইটা কি সমস্যা, ওটা কি সমস্যা। তো এই বিরল সুযোগ যে একজন লেখক তার বই পড়বো এবং সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার তার সাথে একটা ক্লাসের মতো করে আলোচনার সুযোগ পাবো, আমার মনে হয় না যে শিক্ষা বিজ্ঞান চর্চায় এই রকম দৃষ্টান্ত পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও রয়েছে, যে একটা উৎকৃষ্ট মানের বই এবং তার লেখক সেই বই বের হওয়ার আগে তার চ্যাপ্টার ধরে ধরে আলোচনা। আমার মনে হয় না এর আগে কোথাও হয়েছে, যদি হয়তো হতে পারে, সেই তথ্য আমার কাছে নেই। তাই আরো একবার আপনাদের সবাইকে, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত অধ্যাপক, রিসার্চ স্কলাররা এসেছেন, তাদের সকলকে শিক্ষার্থী পরিবারে স্বাগত জানাই। একটি কথা শুধু আপনাদেরকে বলতে চাই, অনেকেই হয়তো শিক্ষাদ্বীপ সম্পর্কে জানেন, ওয়াকিবহল, অনেকে হয়তো জানেন না। তাদের সম্পর্কে একটি কথা বলি যে শিক্ষাদ্বীপ শুধুমাত্র একটি নেটসেট কোচিং ইনস্টিটিউট নয়, শিক্ষাদ্বীপের নিজস্ব পত্রিকা এবং প্রকাশনা রয়েছে।
সেখানে ডক্টর পবিত্র সরকারের বইও যেমন রয়েছে, তারকনাথ পান স্যারের বইও রয়েছে, আমাদের শিক্ষাবিজ্ঞান এবং বাংলা সাহিত্যের যারা প্রথিতযশা অধ্যাপক তাদের গবেষণাধর্মী যে বই, সেই বইগুলো আমরা প্রকাশ করে চলেছি। আমরা বিভিন্ন সময়ে স্মারক বক্তৃতার আয়োজন করে থাকি। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে গবেষণা রীতিকথা বলে একটি অনুষ্ঠান হয়। এছাড়াও সারা বছর বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিস আমাদের মধ্যে চলতে থাকে। এবং আরেকটি সুসংবাদ, স্যার, এটা আপনার অনুমতি নিয়ে আমি আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে চাইছি। এটা আমার মনে হয় আপনাদের সকলের কাছে এটাও একটা গর্বের বা আনন্দের হবে। সেটি হচ্ছে যে আগামীকাল আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজে একটি সেমিনার রয়েছে। এর আগে আপনারা জানেন যে হলদিয়া গভর্নমেন্ট কলেজের সাথে একদিনে আমাদের কোলাবোরেশনে একটা ওয়ার্কশপ হয়েছিল নেট সেট প্রিপারেশনে। আর তারপরে আমাদের এই গোবরডাঙ্গা হিন্দু কলেজের যে পিজি সেকশন রয়েছে, ওখানে এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যৌথ উদ্যোগে আমাদের আগামীকাল এটা রয়েছে। এটা ওপেন টু অল রয়েছে। আপনারা যে কেউ চাইলে, যারা কাছাকাছি থাকেন বা যদি মনে করেন যে এটা অ্যাটেন্ড করবেন, তাহলে করতে পারেন। এটাও ফ্রি অফ কস্টেই রয়েছে। তো শিক্ষাদীপ এইরকম ভাবে শুধুমাত্র আর একটি কোচিং ইনস্টিটিউট নয়, সে কিন্তু একটা লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে তৈরি করছে। এবং পত্রিকা, প্রকাশনা, সেমিনার, ওয়ার্কশপ, স্মারক বক্তৃতা, স্পেশাল লেকচার, এই সমস্ত নিয়েই কিন্তু চলা। এবং এই শিক্ষাদীপকে যারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, যাদের আশীর্বাদ, যাদের সহযোগিতা, যাদের উপস্থিতি না থাকলে শিক্ষাদীপ আজকে শিক্ষাদীপ হতে পারতো না, তাদের মধ্যে আমাদের সকলের প্রিয় প্রণম্য অধ্যাপক ডক্টর তারকনাথ স্যার অন্যতম। তাকে আমরা অভিভাবক হিসেবে মানি। তাই শিক্ষাদীপের ভালো মন্দ, শিক্ষাদীপের সমস্ত কিছুতে স্যার জড়িয়ে থাকেন। এটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা। এবং আমরাও চেষ্টা করি স্যার যে আমাদের উপর ভরসা করেন, তার সেই ভরসার মর্যাদা দেওয়ার। যে কারণে আপনারা দেখেছেন প্রথম যে বইটি বেরিয়েছিল, সেই বইটি হাতে নিয়েই সবাই চমকে উঠেছিলেন যে এইরকম মানে রঙিন কালো কাগজে ছাপা এইরকম সুদৃশ্য বই সচরাচর শিক্ষা বিজ্ঞানে আমরা দেখি না। হয়তো ইংলিশ পাবলিকেশনে থাকে, কিন্তু বাংলা প্রকাশনায় এইরকম এত উৎকৃষ্ট প্রকাশনার বই আমরা সাধারণত দেখিনি। একই রকম ভাবে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, স্ট্যাটিস্টিক্সেরও যে বইটা হবে সেটাও এরকম সম্পূর্ণ রঙিন, এবং যে বইটা হাতে নিলে মনে হবে একটা আন্তর্জাতিক মানের বই আপনি হাতে নিয়েছেন। স্যার, আমি আর বেশি কথা বলবো না। আজকের যে বিষয় আমাদের কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার 1, আপনি স্যার বলবেন। আমরা সবাই এখন শুনবো এবং সমৃদ্ধ হব। এবং স্যারের বলা হয়ে গেলে, যেমনটা জানেন প্রত্যেকটা সেশনে হয়, বলার পরে কোশ্চেন আনসার সেশন থাকবে, তখন আপনারা এক এক করে আপনাদের কোশ্চেন করতে পারেন। স্যার, স্যার এবার তাহলে আপনি শুরু করুন। সবাইকে নমস্কার। নমস্কার এই কারণে ছোট হলেও সবাই যারা এসেছেন সবাই শ্রদ্ধেয়। ধন্যবাদ দিই বীরেশ্বরকে। বীরেশ্বরের আগের প্রচেষ্টা, অর্থাৎ গল্প কথায় গবেষণা, তার যে ছেপেছিল বীরেশ্বর, প্রায় 2-3 মাসের মধ্যে সমস্ত শেষ হয়ে যায়, আবার রিপ্রিন্টে হয়তো যাবে। এবারের যে বইটি, এটা অত্যন্ত প্রয়োজনীয় প্রায় সমস্ত ধরনের শিক্ষার্থীদের কাছে। এখন আন্ডার গ্র্যাজুয়েটেও রিসার্চ ফেলে দেওয়া হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েটে তো আছেই, পিএইচডিতে অবশ্যই জরুরি। এবং আমার যতদূর ধারণা, আমার যতদূর এক্সপিরিয়েন্স, তাতে আমি দেখেছি যে বাংলা বই আমাদের এই সংখ্যাতত্ত্বের উপরে নেই বললেই হয়। যেগুলো আছে সেগুলোকে আমরা অনেক সময়ই বলি যে ব্যাখ্যার ঘাটতি প্রচুর। তার কেন, তার একটা মূল কথা হচ্ছে, হয়তো অনেকে বলবেন যে যারা বইটা লেখেন তারা সেই বিখ্যাত আমাদের ভানু বন্দ্যোপাধ্যায় আর উত্তম কুমারের গল্পের মতো, যে নানা জায়গা থেকে খাপচি খাপচি নিয়ে নেয়। ফলে তারা নিজেরাও বিষয়টা বোঝে না যে কি লিখলাম। সেটা হয় গুগল ট্রান্সলেট করে দিয়ে দেন বা নানাভাবে দিয়ে দেন। সংখ্যাতত্ত্ব যারা জানেন বা যারা জানতে চাইছেন বা যারা আজকে যুক্ত হয়েছেন, যে কোনো ডিসিপ্লিনেরই হোক না কেন, প্রথমেই মনে রাখবেন সংখ্যাতত্ত্ব এতটা জটিল নয়। যদি আপনি অন্তত চেষ্টা করেন, মনোনিবেশ করেন, তাহলে দেখবেন আমার যদি সময় থাকে প্রতিটা অধ্যায় যেভাবে আলোচনায় আসবে, তাহলে দেখবেন যে আপনাদের কাছে বিষয়টা অত্যন্ত সহজ হয়ে উঠেছে। নিজেই এসপিএসএস করার দরকার নেই, নিজেই নিজের গবেষণা করলে তার অ্যানালিসিস করে নিতে পারবেন। নিজেই চাইলেই আপনার শ্রেণীর যে পঠন পাঠনের অংশ, তার থেকে নিজেই তৈরি হয়ে নিতে পারবেন সংখ্যাতত্ত্বের বিষয়টা।
এবং দেখবেন যে সংখ্যাতত্ত্ব অত্যন্ত সহজ ব্যাপার। আমি এক্ষুনি আজকের বক্তব্যে দু একটা গল্প যা বলবো তাতেই বুঝতে পারবেন যে সংখ্যাতত্ত্ব নিয়ে যারা বেশি ভাবনা চিন্তা করেন তাদের ভাবার কিছু নেই, শুধু মনোনিবেশ করা। এই পুস্তকটি রচনা করতে গিয়ে যারা বলবো সহযোগিতা করেছেন, অত্যন্ত ভীষণভাবে সহযোগিতা করেছেন, তারা প্রায় সকাল বিকেল এই বিষয় বইটাকে টাইপ করেছেন। কারণ এই বইটা টাইপ মানে এক একটা অঙ্ক অনেক ক্ষেত্রে 2-3 পৃষ্ঠা করে আছে, মানে বিস্তারিত ব্যাখ্যা সহ। তাদের নাম এখনই করছি না, তারা সবাই বইটা যখন পাবেন আপনি দেখবেন। আর বীরেশ্বর বলেইছে, কারণ এমন আমি কেন বললাম যে এক একটা অধ্যায় প্রায় 50 পৃষ্ঠা, 60 পৃষ্ঠা, 70 পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় আছে। ফলে এই বইটার 18 বা 19টা অধ্যায় আছে, কোন কোন অধ্যায় কম আছে, হয়তো 20 পৃষ্ঠা আছে। এই 19টা অধ্যায় মিলে বইটা আমরা এখন পর্যন্ত যা টাইপে হয়েছে তাতে 600 পৃষ্ঠার কাছাকাছি। ফলে যারা সংখ্যাতত্ত্ব নিয়ে পড়তে চান, আমাকে তো এখনই অনেক মাস্টারমশাইরা বলেছে স্যার কবে বের হচ্ছে, কবে বের হচ্ছে। আমরা সব 10 কপি নেবো। আমি সবটাই বীরেশ্বরের উপরে ছেড়ে দিয়েছি। বীরেশ্বর যত সুন্দর করে, যত্ন সহকারে এটাকে করতে পারবে, তারপরে আমরা এটা প্রকাশ করব। প্রকাশের জায়গাটা আমরা পরে জানিয়ে দেবো কোথায় হবে প্রকাশ। ফলে আজকে আর ওই বিষয়ে বিস্তারিত না বলে আমি প্রথম দিনে যেটা বলতে চাইছি, যে কেন বলেছি যে সংখ্যাতত্ত্ব এত জটিল নয়। অর্থাৎ যে কেউ সংখ্যাতত্ত্ব নিয়ে তার নিজের যতটুকু প্রয়োজন, গবেষণা হলে গবেষণার ক্ষেত্রে, এই পাঠ্যের বিষয় হলে পাঠ্যের বিষয়ের ক্ষেত্রে সাধারণত কিন্তু তার হিসাব দিতে পারে। আর তাছাড়া আরেকটা দিকে আমরা তুলে ধরেছি, যেটা হচ্ছে অন্য কোনো গবেষণা বইয়ে নেই। এখানে একটা বইয়েই পাওয়া, সেটা হলো নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স। অর্থাৎ যাতে আমরা বলি যে বাংলায় সিদ্ধান্ত নিরপেক্ষ, অর্থাৎ কতকগুলি অনুমান নিরপেক্ষ যে সংখ্যা তত্ত্ব, সেই সংখ্যা তত্ত্ব এখানে দেওয়া আছে। এবং সেই অধ্যায়টি বেশ বড় অধ্যায়। আরো আছে যে উপাদান বিশ্লেষণ, যারা আমরা হামেশা দেখি যে উপাদান ফ্যাক্টর অ্যানালিসিস। একটা গবেষণা করতে গিয়ে হয়তো XYZ বা 4টে বা 5টা উপাদান, প্রত্যেকটার কতটা কি ভূমিকা আছে। এই যে আজকে যে আলোচনা হচ্ছে, আলোচনার যারা শুনছেন এর উপরে আলোচনার প্রভাব কেমন হচ্ছে, কোন উপাদান বেশি, সেই রকম একটা অধ্যায় আছে। দেখ আজকে প্রথম যে দিকটি, প্রথম দিনটি হঠাৎ করে একটু গোলমাল হয়ে যাচ্ছে, পরে যান্ত্রিক সমস্যা মিটেছে। প্রথম দিন আমরা আলোচনা করতে চাইছি সংখ্যাতত্ত্বের ধারণা। সত্যি সংখ্যাতত্ত্ব কেন, সংখ্যাতত্ত্ব কি, কিভাবে সংখ্যাতত্ত্ব, কোথায় কোথায় সংখ্যাতত্ত্ব, এর তাৎপর্য কতখানি, এই যে বিষয়গুলো, এইগুলো একজন গবেষকের, একজন শিক্ষার্থীর বা আরেকজন যিনি সংখ্যাতত্ত্ব নিয়ে পড়ছেন তিনি ছাড়াও এমনি সাধারণ বিষয়ে সংখ্যাতাত্ত্বিক যারা হতে চান বা সংখ্যাতত্ত্ব নিয়ে জানতে চান তাদের কাছে জরুরি। ফলে আজকের আলোচনায় আমি প্রথম অধ্যায়ের অংশ হিসেবে সংখ্যাতত্ত্বের ধারণা এটি আলোচনা করতে চাইছি। আজকে এমনিতেই প্রথম দিন, সেই জন্যই কম সময় রাখা হয়েছে। আপনাদের জন্য প্রশ্ন করার সুযোগ থাকবে, যাতে সংক্ষিপ্তভাবে আজকের বিষয়টা আমরা বলে দিতে পারি। এবং তার জন্য আমরা যে কোনো ধরনের প্রশ্ন রাখতে পারেন, বলার শেষে আপনার প্রশ্ন রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। আজকের টপিক হলো সংখ্যা তত্ত্ব এবং তার সম্বন্ধে ধারণা। আমরা সাধারণভাবে জানি, এ নিয়ে মহারাজ বলেছিলেন ক্লাস করে, যখন বলেছিলেন আমি ক্লাস প্রথম ভেবেছিলাম এই বিষয়টা কিভাবে, 1 মিনিট আপনাদের কাছে এনেছি, আমি এটাকে চার্জে দিই। তারপর তিনি বললেন যে দেখুন, আপনার বলার শেষে বুঝলাম যে সংখ্যাতত্ত্ব বিষয়টা কিছুই নয়, ঠিক ঠিক করে পরপর ধাপে ধাপে এগোনো। তাহলে প্রথমেই যে বিষয়টা আমি বলছি সেটা হলো হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, ইংরেজিতে বলা হয়, বা হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স।
সংখ্যাতত্ত্বের মূল ধারণাটা কি এবং কেন আজকে সংখ্যাতত্ত্ব নিয়ে এত ভাবনা চিন্তা হচ্ছে। আমরা যদি দেখি অত্যন্ত সহজ যে সংখ্যাতত্ত্ব অর্থাৎ সংখ্যা নিয়ে খেলা এবং সংখ্যা নিয়ে নানা সূত্র বা সিদ্ধান্ত বা নানান হিসাব চাষ তারই যে সমন্বয় তাকে আমরা বলি সংখ্যাতত্ত্ব। আরো সহজ করে বললে দাঁড়ায় যে সংখ্যাতত্ত্ব এখন চারটি মূল কাজের মধ্যে নিহিত হয়েছে, সেই কাজগুলোকে সার্থকভাবে সম্পন্ন করা। এই যে আজকে বললো আমরা একটা গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছি, সেখানেও যেমন কাজ আছে যে লিখেছেন, লেখার পর সেটা তিনি কম্পিউটার করে তার কারেকশন করিয়েছেন, করে প্রেসে গেছে, প্রেসে যাওয়ার পর যারা প্রেসে ছাপবেন তারা তাকে টাইপ করছেন, তারপর প্রুফ রিডিং করবেন, তারপরে তার ফাইনাল যে স্ট্রাকচার বা কাঠামো। ফলে সংখ্যাতত্ত্ব তাই, কিভাবে আমরা তথ্য সংগ্রহ করব, কিভাবে তাকে বিন্যাস করব, কিভাবে বিন্যাসের পর বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করা নয় কিভাবে সিদ্ধান্তে উপনীত। এই যে চারটে বেশি পর্যায় সংখ্যাতত্ত্ব একটা বলে একটি বিদ্যালয় সহজ ভাবে যে সংখ্যাতত্ত্ব এটি বিদ্যালয়ে পাঁচিল তৈরি, পাঁচিল গিয়ে ওই পাথর নামিয়ে বালি গাদা ছোট ছোট মেয়েরা অনেকটা তারা করলো যে বালি নিয়ে খেল পাই মুঠো একটা চাতাল পাই এক মুঠো বালি নিয়ে বসে বালি নিয়ে খেলবে। ঠিক সেই সময় তাদের শিক্ষক এসে হাজির হয়, বলেন এই তোমরা কি করছো কি করছো? তো ছোট বললো বালি নিয়ে খেলছি। মজার ব্যাপার করেছিস কি? দেখ তোদের যে বড় গাদা বালির গাদা আর তোরা বালি এনেছিস, কি মিল আছে খুঁজতো? ছোট ছোট বাচ্চারা বললো মিল সবই, গাদা বালি ওটাও যেমন আমার কাছে সেরকম। বলো বাহ, খুব ভালো বলেছি। অর্থাৎ একটা বড় গাদাকে কি বললেন, দেখ বড় গাদাকে আমরা বলতে পারি সমষ্টি, বা আরো সংখ্যাতত্ত্বের ভাষায় বলতে পারি জনসমষ্টি। আর তোরা এই যে ছোট ছোট বালির গাদা করেছি হাতে করে এনে এনে, এটাকে বলতে পারি আমরা যে নমুনা, অর্থাৎ বালির গাদা নমুনা। ছেলেরা খুব খুশি, তার মানে আমরা একটা নমুনা বলছি আর একটা সমষ্টি বলছি। বললেন দেখ এর থেকে আমরা কি আসতে পারি না, এই যে ছোট্ট বালির গাদা এর বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ওই বিরাট বালি গাদা সম্পর্কে সিদ্ধান্তে আসতে পারি। অর্থাৎ সংখ্যাতত্ত্বের মূল ধারণাই হলো যে নমুনার যে পরিমাপ তার ভিত্তিতে জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্ত করা, অর্থাৎ জনসমষ্টির যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে জেনারেলাইজ করা বা সামান্যীকরণ করা। তাহলে দেখুন এত কথাতে লুকিয়ে গেল কোথায়, এসে গেল কোথায় না, আমরা সবসময় কি পাই, আমাদের সামনে একটা নমুনা পাই, বিরাট জনসমষ্টি পাই না। এই যে বিরাট জনসমষ্টি সম্পর্কে আমরা সিদ্ধান্ত করতে চাই, এই সিদ্ধান্ত করা যে বিষয় বা যে সাবজেক্টের মাধ্যমে আমরা সম্পন্ন করি তাকেই বলি সংখ্যাতত্ত্ব। তাহলে ছোটদের একটা খেলা থেকেই মাস্টারমশাই বুঝিয়ে দিলেন যে দেখো সংখ্যাতত্ত্বকে বলি আমরা কি, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ প্রবাবিলিটি। অর্থাৎ সংখ্যাতত্ত্বকে আমরা বলি সম্ভাব্যতার বিজ্ঞান বা সম্ভাবনার বিজ্ঞান। অর্থাৎ আর কিছুই নয়, তারা যে হুবহু একেবারে আমি তার সিদ্ধান্ত করছি তা নয়, আমি বালির ছোট স্যাম্পল থেকে দেখতে পাচ্ছি যে বড় স্যাম্পলটা কি রকম হতে পারে। এই যে একটা ছোট ছেলেদের গল্প থেকে শিক্ষক মশাই পৌঁছলেন, একেই আমরা সাধারণভাবে বলি সংখ্যাতত্ত্ব। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সায়েন্স অফ প্রবাবিলিটি, সম্ভাবনার বিজ্ঞান। এর ফলে সংখ্যাতত্ত্ব কি এর আরো বিস্তৃত ব্যাখ্যা দিতে গিয়ে দেখা গিয়েছে যে আর একটা গল্প তখনই এসে যায়। গল্প হলো এই যে একদিন সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা ঠিক করলো যে পাড়ার
একেবারে গ্রামের প্রান্তে একজন ম্যাজিশিয়ান আছে, তারা বিকেল বেলা মাঝে মাঝে ম্যাজিশিয়ানের ওখানে খেলা দেখা যায়, খেলা দেখতে যায়। তো খেলা দেখতে গেছে সেদিন, সেদিন গিয়ে দেখলো ম্যাজিশিয়ান নেই, কিন্তু তার উঠোনে পড়ে আছে অনেক টুকরো এই সংখ্যা লেখা কাগজ, অনেক। তখন ছেলেরা হই করে শুরু করলো কাগজ কুড়োতে। কাগজ কুড়িয়ে, যখন কাগজ কুড়িয়ে অনেকগুলো কাগজ আছে, তখন ম্যাজিশিয়ান কি তোমরা দেখো ছড়িয়েছে অনেক কাগজ, আমি সেই সব হলো দেখ নিয়ে কি করেছে কুড়িয়েছে দেখি। নিয়ে এলো, একজন নিয়ে এলো, ম্যাজিশিয়ান দেখালো দেখো তুমি যেগুলো কুড়িয়েছো সবগুলোরই শেষে শূন্য আছে, 10, 20, 30 এরকম সংখ্যাগুলো তুমি কুড়িয়েছো। বলে হ্যাঁ ঠিক। একজনকে বললো দেখো তুমি যেগুলো কুড়িয়েছো সবগুলোরই শেষে 5 5 আছে। হ্যাঁ ঠিক আছে। একজনকে আবার বললো তুমি যে কাগজগুলো কুড়িয়েছো সবগুলোই জোড় সংখ্যা, সে বললো ঠিক। একজনকে বললো তোমার কাগজগুলো বিজোড় সংখ্যা, ঠিক। একজন বললো দেখো তুমি অনেক এলোমেলো নানা রকমের কাগজ কুড়িয়েছো, তাতে নানা ধরনের সংখ্যাই ঢুকে আছে, সে বললো হ্যাঁ, সেও খুব খুশি। আবার দেখো একজনকে বললো এমন সংখ্যা তুমি কুড়িয়েছো যেগুলো 3 দিয়ে ভাগ করতে পারি, বাহ, সেও খুব খুশি। একজন দেখলো হ্যাঁ আমার সংখ্যাগুলো এমনই, সবগুলো আমরা যাকে বলি যে মৌলিক সংখ্যা, সেও খুব খুশি। অর্থাৎ ম্যাজিশিয়ান বললো দেখ তোমরা আজকে একটা কাজ করেছো। বলে কি কাজ? না এই যে সংখ্যা নিয়ে খেলা, যে সংখ্যা নিয়ে খেলায় এত রকমের ধরনের সংখ্যা প্রকৃতি বেরোয়, যে কিছু আছে জোড় সংখ্যা, কিছু আছে বিজোড় সংখ্যা, 10 দিয়ে বিভাজ্য হতে পারে, কিছু 5 দিয়ে বিভাজ্য হতে পারে, কিছু 3 দিয়ে বিভাজ্য হতে পারে, কিছুকে আমরা সাজিয়ে নিতে পারি, দেখো এত থেকে এত, এত এত সাজিয়ে নিতে পারি। এই যে সংখ্যা নিয়ে খেলা, এই বলে সংখ্যা তত্ত্ব। ম্যাজিশিয়ান এত সুন্দরভাবে বোঝালেন, ছেলেমেয়েরা খুব খুশি। তার মানে তাকে বললেন দেখো তাহলে আজকে আমরা একটা অন্য বিষয় জেনে গেলাম। বিষয়টা কি না সংখ্যা নিয়ে খেলা। ফলে যারা শুনছেন তারা এইটুকু জানেন যে সংখ্যা তত্ত্ব আর কিছুই নয়, সংখ্যা নিয়ে খেলা। খেলা মানে এই যে খেলাতে যেমন আমরা বলি যে যেমন ধরা যাক একজন ফুটবল প্লেয়ার গোলে কিক করতে যাচ্ছেন, একটা গোলে তিনি কিক করবেন, এখন তাকে ট্রেনার এমন ভাবে শিখিয়েছে যে বলটার এমন একটা জায়গায় আঘাত করলে বলটা ঘুরপাক খেয়ে খেয়ে যাবে। অর্থাৎ গোলকিপার যখন সে স্পিন নেওয়া যাকে বলে ধরতে যাবে, সেটা ঘুরপাক খেয়ে এমন ভাবে গোলে ঢুকে যাবে যে গোলকিপারের হাত এড়িয়ে যেতে পারে। এই যে আঘাত করার যে বৈশিষ্ট্য, এমন ভাবে বলের এই জায়গায় মারবো, সংখ্যা তত্ত্ব ঠিক তাই। এক এক ধরনের সংখ্যাকে এক এক ধরনের বৈশিষ্ট্যে আমরা বিভক্ত করে দিই, তখনই সেটা সংখ্যাতাত্ত্বিক যে পদ্ধতিতে এসে যায়। যেমন কখনো আমরা বলি কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করো, একটা বন্টন পেলাম, সেই বন্টনে সাজিয়ে নাও সংখ্যাগুলোকে। কখনো আমরা বলি তার নির্ণয় করো, কখনো বলি দু ধরনের তার মধ্যে সহগতি সহগাঙ্ক করো, কখনো আবার লেখচিত্র করি। ম্যাজিশিয়ানদের বলে দেখো যে বেশি সংখ্যা জড়ো করেছে তার সংখ্যাকে আমরা ছবিতে আসি, তাহলে দেখো তার মানদণ্ডটা অনেক বড় হতে, যে কম সংখ্যা তার মানদণ্ডটা ছোট। আমরা নানাভাবে লেখচিত্র এই সংখ্যাকে তুলে ধরতে পারি, যে সংখ্যা নিয়ে খেলাতে কত রকম। অর্থাৎ এই যে সংখ্যাতাত্ত্বিক প্রণালী, তখন সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে। যারা গবেষণা করে তারা হামেশা বার ডায়াগ্রাম করে, তার পাই চার্ট করে, নানা রকমের চার্ট তৈরি করতে। বা আমরা এই যে এক্ষুনি ছবিটা দেখি এই বইটা, তাতে প্রথমেই আছে কার্ভের একটা সংখ্যাকে আমরা জনসমষ্টি সাজিয়ে দিই, তাহলে এরকম চিত্র। ফলে মূলত সংখ্যা তত্ত্বের পিছনে যে যুক্তি হলো সংখ্যা নিয়ে খেলা মাত্র বৈশিষ্ট্য আছে। কখনো খেলা অত্যন্ত সহজ, আর কখনো একটু জটিল, কখনো আরো জটিল। দাবা খেলে সেখানে আরো জটিল, কারণ প্রত্যেকটা একটা চার বৈশিষ্ট্য আছে, তার মাথায় রাখতে হয় কিভাবে তাল দেবে। সংখ্যা তত্ত্বও তাই, এও এক খেলা। কাজে খেলার মধ্যে আমি করতে
পাই, তাহলে আমার কোনো সমস্যা নেই। এই যে সংখ্যা তত্ত্ব খেলা কেন আমরা করি, কেন এই তত্ত্বে খেলাতে আমরা করলাম হঠাৎ সংখ্যা দেখি প্রায় সপ্তাহ এবং আরো আগে এখানে ভাবনা শুরু হয়েছে যে যে সমস্ত হ্যালো, আমি একবার ডিস্টার্ব করছি, বলছি যে সবাই শুনতে পাচ্ছ না? আমার নেট প্রবলেম নাকি আমি বুঝতে পারছি না। আমার খুব স্যারের কথাগুলো খুব কাটা কাটা আসছে। হ্যাঁ, খুবই মানে ঠিকঠাক শুনতে পাচ্ছি না। অনেকক্ষণ থেকে প্রবলেমটা হচ্ছে স্যারের কথাগুলো। ঠিকঠাক যাচ্ছে না? না স্যার, কথা না স্যার, গুলো খুব কাটা কাটা আসছে। কাটা করে শ্রাবণ শ্রাবণ হ্যাঁ স্যার, যারা জিজ্ঞেস করছি কেন হ্যাঁ কাটা কাটা আসছে, নেটওয়ার্কের ইস্যু ঠিক হচ্ছে মনে হচ্ছে। না না, কাটা কাটা আসছে, নেটওয়ার্কের ইস্যু হচ্ছে মনে হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার। রিজন হ্যাঁ স্যার, আপনার কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে না, কাটা কাটা আসছে হ্যাঁ, সমান। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট কেটে রিজন করছি শুনি। হ্যাঁ স্যার, কেটে কেটে যাচ্ছে স্যার, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে স্যার, হচ্ছে। একবার কেটে রিজয়েন করুন।
ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হয়েছে। এবারে হয় দেখি করুক কি ব্যাপার হয়, অন্যদিন তো খুব ভালো হয়। এখন এবার শোনা যাচ্ছে? এবার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যতটা করেছিলাম এবার শুরু করি যে সংখ্যাতত্ত্ব বিষয়টা কেন এলো। প্রকৃতপক্ষে দেখা গিয়েছিল যে প্রথম প্রথম সংখ্যাতত্ত্ব ভাবনা চিন্তা হয়েছিল যে একজন রাজা ঠিক করেছেন তার বিষয় সম্পত্তির রেকর্ড রাখা, তার যারা প্রজা আছে তাদের হিসাব রাখা, তার যারা সম্পত্তি বা আয় ব্যয় তার হিসাব রাখা, এই থেকে একটা সংখ্যাতত্ত্বের ধারণা আসে যে আমি কিভাবে এগুলোকে হিসাব রাখবো। পরে যখন একেবারেই বিজ্ঞান এলো যে হ্যাঁ সংখ্যা আসছে, শুধু বিরাট সংখ্যক তথ্যকে আমরা কিভাবে রেকর্ড রাখতে পারি, যেমন পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার এত ছেলে মেয়ে এসছে, তাদের ফলাফলকে কি করে আমরা সুবিন্যস্ত করতে পারি, একজন তথ্য সংগ্রহ তথ্যের ভাবে বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ যখন আমাদের মধ্যে এই ধারণা এলো যে সংখ্যা নিয়ে আমাদের প্রতি ক্ষেত্রেই পরিস্থিতি তৈরি হচ্ছে যে সংখ্যাকে কিভাবে আমরা বিশ্লেষণ করব, কিভাবে যুক্তি দিয়ে সাজাবো, কিভাবে আমরা তথ্যকে রেকর্ড করে রাখতে পারি, এই ভাবনা থেকেই কিন্তু সংখ্যাতত্ত্বের ভাবনা। তাতে কি হয় না, প্রথমত আমার কাছে সংখ্যাগুলো সুস্পষ্টভাবে সুব্যক্ত হতে পারে। দ্বিতীয়ত যে কোনো একটা বিরাট সংখ্যক সংখ্যাকে আমরা অত্যন্ত করে নিতে পারি। তৃতীয়ত এই যে সংখ্যাকে সুবিন্যস্ত করলাম তার থেকে যত রকমের বিশ্লেষণ হতে পারে বিশ্লেষণ দ্বারা আমরা তুলতে পারি। চতুর্থত একই সঙ্গে বিভিন্ন ধরনের সমধর্মী সংখ্যার মধ্যে তুলনা করে নিতে পারি। পঞ্চমত বিভিন্ন ধরনের সমধর্মী সংখ্যার মধ্যে সহসম্পর্ক গড়ে তুলতে পারি। আবার যারা একেবারে বুঝে না, যেমন ধরা যাক যারা লেখেন, তাদেরকেও আমি সংখ্যার মূল ধারা সেই ধারা সম্পর্কে বুঝিয়ে দিই। এই এতগুলো ঘটনা যখন আমাদের সামনে এসে হাজির হলো তখনই প্রথম দিকে সংখ্যাতত্ত্বের ব্যবহার শুরু হয়ে গেল। এই ব্যবহার ঘটতে গিয়ে দেখা গেল শুধু ক্ষেত্রে প্রতিটা বিষয়ের, এক সময় অনেকে ভাবতো যে সাহিত্যের বিষয় সংখ্যাতত্ত্ব বোধহয় হয় না, বা আমরা বলি যে অর্থনীতি রিকানেক্ট, বেশ মুশকিল হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার যাচ্ছে। নেটওয়ার্কটা আজকে হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম। যাচ্ছে স্যার। স্যার আপনি ভিডিওটা বন্ধ করে দিন, আপনি আলোচনাটা চালিয়ে রাখুন, ভিডিওটা অফ করে আলোচনা চালিয়ে তাহলে হবে হয়তো। আপনার ভিডিওটা বন্ধ করে যেমন বলছেন সেরকম করে যান। এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। না ভিডিও না অডিও কোনোটাই আসেনি আমার কাছে। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্তত সেইটুকু দেখে করি যে তখন ভাবনা চিন্তা হলো যে সংখ্যাকে আরো কত বিস্তৃত করা যায়। এই বিস্তৃত ব্যবহার করতে গিয়েই এসে গেল যে সংখ্যাতত্ত্ব
একটা বিদ্যালয় স্তরে হতে পারে, সংখ্যাতত্ত্ব কলেজ স্তরে হতে পারে। লেফট দ্য ভিডিও কল। হঠাৎ গোলমাল করছে, বেশ ভালোই গোলমাল করছে, সেই তো দেখছি তাই। সেটা দেখছি। ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনাই যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে এবার খুবই গোলমাল, প্রথম দিনেই গোলমাল করলো। যাক, আমরা স্যার ভিডিওটা অফ করে দিন স্যার, তাহলে ভয়েসটা ক্লিয়ার আসবে। ভিডিওটা অফ করে দিই না? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার ক্লিয়ার আসছে। আচ্ছা ঠিক আছে। ফলে দেখা যাচ্ছে যে আমরা সংখ্যাতত্ত্ব এই যে বিষয়টাকে ব্যবহার করতে গিয়ে প্রথম দিকে এটাকে গণিতের একটা অংশ হিসাবে ভাবতাম, এবং পরে এটা ভাবতে ভাবতে এটা একটা পূর্ণাঙ্গ বিষয় হয়ে উঠল। কারণ এখন এমন কোনো বিষয় নেই, যেমন বিজ্ঞানের বিষয়, সমাজ বিজ্ঞানের বিষয়, মনোবিজ্ঞানের বিষয়, অর্থনীতির বিষয়, এমনকি ভাষার বিষয়েও সংখ্যাতত্ত্ব ঢুকে গেছে। অর্থাৎ সংখ্যাতত্ত্ব কেন ঢুকেছে না, আমরা এই যে বক্তব্য রাখছি, এই বক্তব্যকে রেকর্ড করে তার মধ্যে যে জিস্ট অর্থাৎ সংক্ষিপ্ত সার, সেইটাকে যদি দেখাতে চাই, কোয়ান্টিফাই করতে চাই যে হ্যাঁ উনি কতটুকু সময় বলেছেন, তার মধ্যে কতটা সময় যান্ত্রিক ত্রুটিতে নষ্ট হয়েছে, কতটা সময় ঠিক ব্যবহার হয়েছে, সেখানেও আমাদের সংখ্যাতত্ত্ব এসে গেছে। যেমন রবীন্দ্রনাথের উপরে একজন গবেষণা করতে গিয়ে বলেছিলেন যে একে আমরা কি করে সংখ্যাতত্ত্বে আসতে পারি। দেখা গেল যে রবীন্দ্রনাথ এক সময় তার অনুপ্রাসকে এনেছিলেন, যে কোন বছর থেকে তিনি অনুপ্রাস এনেছিলেন, তার যাকে আমরা বলি গ্র্যাভিটি অফ দা এই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিভাবে হয়েছে, সেখানেও সংখ্যাতত্ত্ব। একই শব্দকে তিনি কিভাবে ব্যবহার করেছেন, তার নিয়ে কেমন খেলা দেখিয়েছেন। অর্থাৎ সংখ্যাতত্ত্ব প্রায় প্রতি বিষয়ের মধ্যে ঢুকে গেল, এবং এই ঢুকে যাওয়াটাতেই সংখ্যাতত্ত্বের গুরুত্ব বেড়ে গেল। তখন দেখা গেল যে একদল সংখ্যাতাত্ত্বিক তারা চেষ্টা করলেন যে সংখ্যাতত্ত্বকে এমন এমন পদ্ধতিতে গড়ে তোলা, যে পদ্ধতিগুলো আমাদের সামনে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি, সেই বিষয়টা নিয়ে যে তথ্য পাচ্ছি, সেই তথ্যকে যথার্থভাবে সুবিন্যস্ত করা, সেই তথ্যকে আমাদের সামনে ব্যাখ্যা দেওয়া, এবং সেই তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গড়ে তোলার উপায় হিসাবে তারা সূত্র বা তত্ত্ব গড়ে তুলতে চাইল। ফলে আমরা দেখছি এখন সংখ্যাতত্ত্বের যতগুলো বিভাগ আছে, অর্থাৎ তার একেবারে বেসিক স্ট্যাটিস্টিক্স, তার থেকে আরো মিডিয়াম স্ট্যাটিস্টিক্স, হায়ার লেভেল অফ স্ট্যাটিস্টিক্স, অ্যাডভান্স লেভেল অফ স্ট্যাটিস্টিক্স, এরকম অজস্র এরিয়া তৈরি হয়ে গেল। অর্থাৎ সংখ্যাতত্ত্ব আর তার নিজস্ব সীমার মধ্যেই রইল না, প্রত্যেক সাবজেক্টের বিষয়কেই অন্তর্ভুক্ত করে নিল। ফলে এখন যেমন গবেষণা ক্ষেত্রে আমরা যার জন্য বলি মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ বা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, এই এসে গেল সংখ্যাতত্ত্বের জন্য। যে একজন যে কোনো বিষয়ে গবেষণা করলেই, তিনি ইতিহাসে গবেষণা করছেন, ইতিহাসে তিনি একটা মুদ্রা পেয়েছেন, এই মুদ্রাটা কোন সময়ের, সে ভাবতে গিয়েও তাকে সংখ্যাতত্ত্ব ব্যবহার করতে হচ্ছে। অর্থাৎ মুদ্রাটার গায়ে যে কার্বন প্রেসিপিটেশন হয়, অর্থাৎ কার্বন জমে থাকে, সেই কার্বনের
পিরিয়ড, যে পিরিয়ডে হয়েছে সেই পিরিয়ড অনুসন্ধান করা। আমরা হামেশা দেখি যে সেই একেবারেই যখন ডাইনোসরস যুগ, তাদের কঙ্কাল থেকে, তার অস্থি থেকে তার পিরিয়ড অনুসন্ধান করা, সেখানেও সংখ্যা তত্ত্ব এসে যাচ্ছে। অর্থাৎ সংখ্যা তত্ত্ব ইতিহাসে যেমন ঢুকেছে, সেরকম ভূগোল, বিজ্ঞান, প্রত্যেক বিষয়ে, অর্থনীতি তো ছিলই, অর্থনীতিতে সংখ্যা তত্ত্ব ভীষণভাবে আমরা প্রয়োগ ঘটাচ্ছি। বিজ্ঞানের প্রতিটা বিষয়ই সংখ্যা তত্ত্ব। এমনকি আমরা যারা বলি যে একেবারে আকাশ বিজ্ঞান, সেখানে একটা স্যাটেলাইট থ্রো করলে একটা স্যাটেলাইটের মুভমেন্ট প্রতি সেকেন্ডে কি হতে পারে, এমনকি প্রতি ন্যানো সেকেন্ডে কি ধরনের মুভমেন্ট হতে পারে, সেই নিয়েও ভাবনা চিন্তা হচ্ছে। আমরা সবাই জানি এই যে উইলিয়াম, সে এখন এতে ঘুরপাক খাচ্ছে মহাকাশে, তাকে ফিরিয়ে আনতে গিয়ে তার যে পরিকল্পনা, সেখানেও প্রতি মুহূর্তের সংখ্যা তত্ত্ব, তার সম্ভাবনা কতটা। একটু আগে আমি যার জন্য বলেছি যে সংখ্যা তত্ত্বকে বলা হয় সম্ভাবনার বিজ্ঞান। ফলে যে প্রশ্নটা অনেক সময় অনেকেই করেন যে স্ট্যাটিস্টিক্স কি সত্যি একটা বিজ্ঞান, whether statistics is a science or not a perfect science, এই বিষয়টা এখন আমাদের সামনে এসে পড়েছে যে সংখ্যা তত্ত্ব কি সত্যি সত্যি একটা বিজ্ঞানের বিষয়। এটাও আমাদের ধারণা করা উচিত যে সংখ্যা তত্ত্বকে কিন্তু আমরা পিওর সায়েন্স বলি না। আগে আমি শুরুতেই বলে দিচ্ছি, সংখ্যা তত্ত্ব হচ্ছে সম্ভাবনার বিজ্ঞান। যেমন আমরা গণিতে বলি 2 + 2 = 4, সংখ্যা তত্ত্বে এইরকম পারফেক্ট সলিউশনে আমরা আসি না। কেন আসি না? সংখ্যা তত্ত্বের নেচারই হলো এই যে আমি একটা নমুনা থেকে যা তথ্য পাচ্ছি তার ভিত্তিতে জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্ত করব। অর্থাৎ এই যে সম্ভাবনা কি ঘটতে পারে, এই ঘটাতে একেবারে পারফেক্ট সম্ভাবনা নিয়ে আমরা, সম্ভাবনা শব্দটাই লুকিয়ে আছে যে কিছু না কিছু ঘাটতি থেকে যেতে পারে, যার জন্য সংখ্যা তত্ত্বকে আমরা বলি সম্ভাবনার বিজ্ঞান। কেন সম্ভাবনা? না, আমরা ভেবে নিই যে আমি একটা নমুনা পেয়েছি, ধরা যাক আমি একটা ক্যান্সারের ওষুধ বার করেছি। এই ক্যান্সার কেন, আমাদের কোভিডের ওষুধ আপনারা দেখছেন, কোভিডের ওষুধ নানা জনে বার করেছে। বার করার পর বলা হলো এই কোভিডের ওষুধের গুণাগুণ হচ্ছে 97% ইফেক্টিভ। অর্থাৎ 97টা, 100 জনকে যদি এই ওষুধ দিই তার 97 সেরে যাবে, 3 জনের নাও থাকতে পারে। এই যে সম্ভাবনা, একজন কেউই কিন্তু কোভিড ওষুধ বার করে ক্যান্সারের ওষুধ বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে যেটা 99% হতে পারে। সেই সম্ভাবনা দেখুন, ব্যবহার হচ্ছে সম্ভাবনা। অর্থাৎ আমার যে ওষুধ সেটা এত পর্যন্ত প্রয়োগ হতে পারে, 100% পর্যন্ত সফল হতে পারে, 100% নয়। এই জন্য পদার্থ বিজ্ঞান, কেমিস্ট্রি, জীবন বিজ্ঞান বা ম্যাথমেটিক্স, তাকে যেমন আমরা পিওর সায়েন্স, এরকম সংখ্যা তত্ত্বকে পিওর না বলে বিজ্ঞান বলি। ফলে আবার trying to ফলে কি সংখ্যা তত্ত্ব একটা বিরাট তুলে দিয়েছে। তোমাকে 100% ফুলপ্রুফ করতে হবে না, তুমি একটা ফুলপ্রুফ করার চেষ্টা করো, অন্তত 95% সিদ্ধ হবে, তবেই আমরা সেটা অ্যাকসেপ্ট করে নেবো। অর্থাৎ সংখ্যা তত্ত্বের দুটো সীমাকে স্থির করে দেওয়া হলো যে একটা ঘটনা যদি 95% আমি দেখি প্রুফ হচ্ছে, তাহলে আমরা তাকে গ্রহণ করে নেবো, বা তারও বেশি হলে 99% তো আরো ভালো। 100% যেহেতু হতে পারবে না, সেটা আমরা দুটো সীমা ঠিক করে নিচ্ছি, একটাকে বলি 0.05 লেভেল, একটাকে বলি 0.01। এইখানেই একটা অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা অনেকের মধ্যে দেখি। অনেক গবেষণা কি যেন থিসিসে এটা ঘটনা তুলে দেয় যে 99% অর্থাৎ 0.01 লেভেলে সিগনিফিকেন্ট, কাজে আবার সে চেষ্টা করে 0.95 সিগনিফিকেন্ট কিনা। আর এই 0.01 যেখানে সিগনিফিকেন্ট হয়েছে, অর্থাৎ 99-এ ঘটনাটা ঘটে গেছে, সেটা অটোমেটিক্যালি 95-এ ঘটেছে, তারা যাচাইয়ের কোনো দরকার নেই। ফলে সংখ্যা তত্ত্ব যখন আমরা ব্যবহার করছি, তখন আমরা কিন্তু একে পিওর বিজ্ঞান বলি না, আমরা বলি সম্ভাবনার বিজ্ঞান। তখনই এসে গেল আরেকটা দিক, সত্যি কি সম্ভাবনার বিজ্ঞানকে আমরা গবেষণায় ব্যবহার করতে পারি?
এই প্রশ্নটার অত্যন্ত সহজ এবং স্বতঃস্ফূর্ত এবং সঠিক উত্তর হচ্ছে এই যে 100% ব্যবহার করতে পারি। কেন ব্যবহার করতে পারি? গবেষণার নেচারই হলো তাই। আমার কাছে যে নমুনা দল এসেছে সেই নমুনা দল হচ্ছে একটা বিরাট জনসমষ্টির নমুনা দল। ধরা যাক এক্ষুনি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, 10 লক্ষ ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আমি দেখতে চাই যে মাধ্যমিক পরীক্ষা ছেলেদের রেজাল্ট কেমন হবে। আমি 10 লক্ষ ছেলেদের থেকে নানান জায়গা থেকে 100টা করে 100টা স্যাম্পল নিলাম, অর্থাৎ আমি 10 × 100 1000 ছেলে মেয়ের তথ্য নিয়ে নিলাম। নিয়ে আমি বললাম যে এবছরের রেজাল্টের ট্রেন্ড এরকম হতে পারে যে 87% ছেলে মেয়ে তারা পাস করে যাবে, 13% পাস নাও করতে পারে। আবার ভাবলাম যে না, 87 কেন, আমরা বলতে পারি যে 92% পাস করে যাবে, 8% পাস নাও করতে পারে। আমরা কিন্তু 100% বলছি না। কেন বলছি না? না, আমরা একটা স্যাম্পল থেকে আমি আমার যে জনসমষ্টি সেই সম্পর্কে সিদ্ধান্ত করছি। ঠিক একইভাবে আমরা হামেশা দেখি এখন যে ভোটের রেজাল্ট কি হয় না, এটা প্রেডিক্ট করে যে এইরকম এবারে যা ভোট হয়েছে তাতে এইরকম ঘটতে পারে। এখন এই ঘটনাটা কেন না, আমি একটা তথ্য পাচ্ছি, কার ভিত্তিতে তথ্য না, নমুনার ভিত্তিতে। সমগ্র জনসমষ্টিকে আমরা নিতে পারি না, কারণ এই 10 লক্ষ ছেলের তথ্য সংগ্রহ করা আমার পক্ষে খুব কঠিন হয়। ফলে সংখ্যা তত্ত্বের উপযোগিতা এখানেই যে আমাকে পুরো জনসমষ্টি সার্ভে করতে হচ্ছে না, পুরো জনসমষ্টি থেকে তথ্য নিতে হচ্ছে না, আমাকে একটা স্যাম্পল নিতে হচ্ছে। কেমন স্যাম্পল না, ওই যে বললাম 100টা ছেলে নিয়েছি, সেটা কিন্তু র্যান্ডামলি নিয়েছি। ফলে সংখ্যা তত্ত্বের আরেকটা দিক এলো। কেমন দিক না, আমি যা জনসমষ্টি নেব সেই জনসমষ্টি যেন সম্ভাবনা পদ্ধতি নেই, আমি এলো আমার তবেই সেটা আমার বলে জনসমষ্টিকে করতে সুবিধা হবে, সামাজিকরণ করতে সুবিধা হবে। ফলে গবেষণা আবশ্যিক করা হচ্ছে কেবলমাত্র একেবারেই লিটারেচার সংক্রান্ত গবেষণা, যেখানে বা দর্শনের গবেষণা, যেখানে পিওরলি কোয়ালিটি আমরা বলি গুণগত গবেষণা, সেই আমরা সংখ্যাকে ব্যবহার করি না। ফলে 99% অর্থাৎ 99% গবেষণায় সংখ্যা তত্ত্ব ব্যবহার হচ্ছে। কেন না, আমার তথ্যকে সহজে ব্যাখ্যা দিতে। এই সহজে ব্যাখ্যা দেওয়ার আরেকটা যুক্তি পিছনে এসে গেল। সেই যুক্তিটা হচ্ছে কি না, আমি যদি সংখ্যাতাত্ত্বিক উপায়ে ব্যাখ্যা দিই তাহলে হবে না, আমি সহজে আমার জনসমষ্টির ভিত্তিতে নমুনার ভিত্তিতে জনসমষ্টি সম্পর্কে সিদ্ধান্ত করতে পারবো, যেটা আমি গুণগতভাবে তথ্য দিয়ে করতে গিয়ে আমার সমস্যা হবে। কেন হবে না, খুব সহজে আমরা বলি যুক্তি দিয়ে, যে একটা ধারণাকে যুক্তি দিয়ে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি। যেমন আমি একটু আগে একদিন বলেছিলাম সক্রেটিসিয়ান লজিক, অর্থাৎ সক্রেটিস তার যে যুক্তি ভিত্তিক। সক্রেটিস যখন তাকে যে তুমি যে তোমাকে এই যে দিয়ে স্থাপিত সেগুলো বলি গুণগত গবেষণা। এবং এই গুণগত গবেষণার ক্ষেত্রে আমরা সংখ্যাগত পদ্ধতিগুলোকে ব্যবহার করি না। কেন করি না? সেখানে সংখ্যাগত বিষয় নেই, অথচ বাকি গবেষণা কোনো না কোনো ভাবে সংখ্যে পড়েছে। যেমন আমি বলেছি গবেষণা, সেরকম গবেষণা আমরা বলি যে ছয় নিয়ে আমি গবেষণা করছি, মাটি নিয়ে। মাটির ধরন অনুযায়ী আমরা সেগুলোকে যাচাই করে নিতে পারি, এর গুণাগুণ কত, এতে বালির পরিমাণ কত, আধার কত, এইভাবে আমরা তথ্য পেয়ে নিতে পারি। আমরা শিক্ষা গবেষণা সেখানে আমরা তথ্য পারি, 100 তাদের অঙ্কের পরীক্ষার ফলাফল কত, বিজ্ঞানের তো ইতিহাসে বলে, এই যে পাচ্ছি সংখ্যাগত, সেগুলো আমরা সংখ্যাগত পদ্ধতি ব্যাখ্যা করতে পারি। ফলে গবেষণা ক্ষেত্রে আমরা এক প্রায় ধরে না হয় গবেষণাতে সংখ্যাগত যদি ব্যবহার করে গবেষণা অসম্পূর্ণ হয়ে যায়।
তার যথার্থ ব্যাখ্যা ধরা, তার যথার্থ বিশ্লেষণ তুলে ধরা আমাদের খুব সহজ হয়। এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, যাকে আমরা বলি সংখ্যাতত্ত্বের ফ্যালাসি, অর্থাৎ যাকে ত্রুটি বলি বা সংখ্যাতত্ত্বের ভ্রান্তি বলি। আমরা হামেশাই দেখি, এক্ষুনি আজকে বলতে চাইছি যে সংখ্যাতত্ত্বের ত্রুটি, যে আমি সংখ্যাতিক নই। আমার কাছে দেখে একদম গরু সম্পর্কে তথ্য, গরুগুলো এরকম, ওজন এরকম, গরুগুলোর উচ্চতা এরকম, গরু এই জাতে, আবার একদল ছাগলের তথ্য আছে। এখন সংখ্যাতত্ত্বে যদি আমরা বিশ্লেষণ দিয়ে যে গুলোকে বাদ দিয়ে কম্পিউটারে ঢুকিয়ে দিই, যে এসপিএসএস কে বললাম দেখো এই ডেটাকে তুমি বিশ্লেষণ করে দাও, এসপিএসএস এর কোনো দোষ নেই। দোষ আমি যে তথ্য ঢোকাচ্ছি সেই আমার, অর্থাৎ যিনি গবেষক তার দোষ, যে তুমি কম্পিউটারকে মিসলিড করেছো, এসপিএসএস মিসলিড করে দিয়েছো। ফলে সংখ্যাতত্ত্ব ব্যবহার করতে গিয়ে আমাকে প্রথমেই ভাবতে হবে যে আমি যেন সমধর্মী তথ্যের বিশ্লেষণ একসাথে করি আর ধর্মী বিশ্লেষণকে আবার অন্য করি। এটা এক ভ্রান্তি। আমি একই ধর্মী তথ্যকে বা অন্য একটা ধর্মী তথ্যের সঙ্গে মিশিয়ে দিই, তাহলে কিন্তু আমার সংখ্যাগত তথ্যের বিশ্লেষণে যথার্থ ফলাফল পাবো না। দ্বিতীয় হলো যে সংখ্যাগত তথ্য বিশ্লেষণ এখন নানা ধরনের সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি হয়ে গেছে। আমি আমার অবজেক্টিভস বা আমার গবেষণায় উদ্দেশ্য রেখেছি, আমার গবেষণায় রেখেছি, সেই গবেষণার প্রাকল্প বা অবজেক্টিভস কে যথার্থভাবে ব্যাখ্যা করার জন্য আমার কি করতে হবে না, আমার সংখ্যাগত পদ্ধতি বাছাই করতে হবে। যেখানে আমি চাইছি যে দুটো দল আছে, তাদের মধ্যে পার্থক্য আছে, দুটো দল পরমাণুর পার্থক্য, ঠিক আছে, পরমাণুর আমি টেস্ট করতে পারি, আমি chi-square টেস্ট করতে পারি, নানাভাবে করতে পারি, বৈশিষ্ট্যগত প্রত্যেকটা পদ্ধতি ব্যবহারের পিছনে কতগুলো অনুমান ধরা হয় সংখ্যাতত্ত্বে। আমি একটু আগেই বলেছি যে র্যান্ডাম স্যাম্পল, যে আমি যদি নোটাটাকে র্যান্ডমলি সিলেক্ট, তখন আমি বলবো ঠিক আছে যে তথ্য পেয়েছি তাতে কি টেস্ট হতে পারে। আবার আমি যদি পারপাসিভলি করি, প্রয়োজন যে তথ্য পেয়েছি তাতে আমি নন প্যারামেট্রিক টেস্ট করতে পারি, chi-square টেস্ট করতে পারি। আবার আমি তথ্যে যদি বন্টন পাই যে এতজন ছেলে, এখানে যারা যুক্ত হয়েছেন তার মধ্যে এতজন মেয়ে এতজন ছেলে, আমি তখন এই যে একটা দলে ভাগ করে ডিস্ট্রিবিউশন করছি, তখন আমি কি করি, chi-square টেস্ট করতে পারি, নন প্যারামেট্রিক করতে পারি। অর্থাৎ আমাকে ভাবতে হবে গবেষককে যে আমার তথ্য যেমন সেই মতো তো সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি করা, নতুবা সংখ্যাতাত্ত্বিক ভ্রান্তি এসে যাবে। এমন একটা ছোট্ট ঘটনা বলি, যেমন গতকালই একটা গবেষকের একটা ভাইবা নিতে গেছিলাম তার গবেষণা পত্রে। তো তাকে বললাম দেখো তুমি বিরাট অ্যানালিসিস করেছো, প্রায় 30-50 পৃষ্ঠা অ্যানালিসিস করেছো, নানা রকমের সব স্পিসিস করেছো, দিয়েছো। এখন তুমি যে কোনো একটা টেবিল বেছে নাও, তুমি নিজে বেছে নিয়ে তুমি স্পষ্ট ভাবে বলো যে এই টেবিলটা এইভাবে হয়েছে। সে অনেকক্ষণ চুপচাপ থেকে বলল আমি ওই বিশেষ করে নিয়ে দিয়েছে, সেটাকে টেবিলে টুকে দিয়েছে, আমি কিন্তু জানি না। এই যে ভ্রান্তি, গবেষণা বুঝতে যে যে কাজ করছি আমি করতে পারি, স্পেসিস ব্যবহার করলেও আমি সেটাকে মতো এটা হচ্ছে একটা ভ্রান্তি। অর্থাৎ না আমার অবস্থা তার নিজস্ব ভ্রান্তি আসবে। অর্থাৎ আমি যখন এটা স্থাপিত করবো উত্তর দিব না। ফলে এই হচ্ছে সংখ্যাতত্ত্বের একটা ভ্রান্তি। তৃতীয়ত, সংখ্যাতত্ত্বকে জানতে কম নয়, সংখ্যাতত্ত্ব কিন্তু অত্যন্ত সব এই ব্যাপার। সংখ্যাতত্ত্ব একজন যেটুকু বুঝে আর এই যিনি তার কাছে আমার কিভাবে হতে, তিনি বলে কিভাবে করো। আবার প্রশ্ন করলেন যে এই তথ্যটা এই যে এই পদ্ধতি করবো কেন, আবার তিনি উত্তর দিলেন এই কারণে। ধরেন এই পদ্ধতিটা ব্যবহার যদি করি তার পর্যায় কেমন হয়, তিনি আবার উত্তর দিলেন পর্যায় এরকম।
অর্থাৎ আমার সামনে কিন্তু প্ল্যাটফর্মটা, আমার সামনে মুক্ত প্রাঙ্গণ, গবেষকের কোনো বাধবন্ধ নেই। সে কোনো এক্সপার্ট বা ব্যক্তি তার সম্পর্কে জেনে নিতে পারে সম্পর্কে যে আমি করতে চাচ্ছি এই যথার্থ পদ্ধতি। প্রথমে থাকতে হবে আমরা যা না গবেষণায় যুক্ত আছি অনেক সময় মধ্যে এই পঞ্চমটা দেখান যে আমি না জেনে আমি মনে করি যে আমি বিশেষ হয়ে গেছি। এটা একটা প্রান্ত ভ্রান্তি। সংখ্যাতত্ত্বের প্রত্যেক বিষয় আলোচনা করবো, প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা যথাযথভাবে ধারণা না করে সংখ্যাতত্ত্ব যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কি হবে, দেখা যা ব্যবহার করছি সেই ব্যবহারের মধ্যে ঢুকে গেছে। কাজেই সংখ্যাতত্ত্ব যখন আমরা ব্যবহার করবো তার যথার্থ বৈশিষ্ট্যগুলো অনুসরণ করে করব, তখনই আমার কাছে সংখ্যাতত্ত্ব যথার্থ হয়ে উঠবে। এই যে বইটা, এই বইটা যখন বাইরে আসবে তখন আমরা দেখবেন যে অনেক সময় কি হবে আমরা ঠিক বুঝছি না এটার। কাজে এই ধরতে আপনার সামনে স্যার মিউট হয়ে গেছে, আপনার মাইকটা অফ হয়ে গেছে, শোনা যাচ্ছে না কিছু। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আনমিউট হয়েছে। হ্যালো, কিন্তু গন্ডগোল হচ্ছে এমনি মাঝে মাঝে। কম্পিউটারটা গোলমাল করে। হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। যেমন খুব সহজ, আমার সামনে যে 2.45, আমরা 2.45 কে সহজেই 2.45 2.5 করি, যেহেতু রাউন্ড নাম্বারে আসে। ব্যাপারটা হলো এরকম, আমরা 2 পর্যন্ত তাহলে আমি 2.5 রাখবো। 2.45 যদি হয় তখন আমরা ওই 5 পরে থাকার জন্য 2.45 করে দিতে পারি। কিন্তু 2.441 যদি হয়, অর্থাৎ 5-এর কম হয়, তখন সে 2.44 যাবে। এই সহজ ভ্রান্তিগুলো, এই ভ্রান্তিগুলো কিন্তু সংখ্যাতাত্ত্বিক যে, অর্থাৎ যিনি সংখ্যাতত্ত্ব ব্যবহার করবেন তার দরকার এবং তার জেনে নেওয়ার অধিকার আছে নানা ক্ষেত্র থেকে। এর জন্য কোনো অসুবিধা নেই। ভ্রান্তি আমরা স্কুলে রকমের সংখ্যাতত্ত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। গুগল কি করে, নানান জন গুগল আপলোড করে দেয় সংখ্যাতাত্ত্বিক বিষয়গুলো, এবং সে আপলোড করাতে আপলোড করেছেন তার যত আইডিয়া পদ্ধতি আপলোড করে দিয়েছে, তখনই সে ব্যবহার করলে ভ্রান্তি। এটাও একটা মারাত্মক ভ্রান্তি। আমি গুগল থেকে যে তথ্যটা নিচ্ছি, আমার সামনে কিন্তু সংখ্যাতত্ত্বের অনেক স্ট্যান্ডার্ড বই আছে, সেই স্ট্যান্ডার্ড বই পড়ার যোগায় আমি সেই বই পড়ে নিয়ে গুগলকে যাচাই করতে পারি। আমি যদি স্ট্যান্ডার্ড বইগুলোকে না পড়ে আমি সংখ্যাতত্ত্ব করতে চাই, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। আমরা এই সংখ্যাতত্ত্বের ধারণাগুলো এলাম যে সংখ্যাতত্ত্ব কি, কেন সংখ্যাতত্ত্ব নিয়ে কেন আমরা একটা ধারণা ভাগ করে দিতে পারি যে তথ্য ঠিক মতো সংগ্রহ করা, তথ্যের বিকাশ করা, তথ্যকে উপযুক্তভাবে গবেষণা ভিত্তিতে বিশ্লেষণ করা, তার ভিত্তিতে সিদ্ধান্ত, অর্থাৎ সামান্যকরণ সিদ্ধান্ত করে তোলা। প্রশ্ন একজন গবেষণার উদ্দেশ্য কি, আপনারা সবাই শুনছেন, অনেক গবেষণা আপনাদের প্রশ্ন করা যায় যে গবেষণার মূল উদ্দেশ্যটা কি, তাহলে দেখবেন অনেকেই মনে নেই। আসলে গবেষণা উদ্দেশ্য
নমুনা নিয়েছেন তার পরিমাপের ভিত্তিতে আপনার যে জনসমষ্টি সেই সম্পর্কে সিদ্ধান্ত করা, তবেই আপনার গবেষণার যথার্থ হবে। তা যদি না হয় গবেষণার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। সংখ্যা তত্ত্ব ব্যাখ্যা করতে সাহায্য করে। এবার দেখা গেল যে সংখ্যা তত্ত্বের সঙ্গে যেমন বিজ্ঞানের সম্পর্ক আছে, সংখ্যা তত্ত্বের সঙ্গে গবেষণার সম্পর্ক আছে। সংখ্যা তত্ত্বে অনেক পদ্ধতি গড়ে উঠেছে। তথ্যের ধরন আলাদা আলাদা। তথ্যের ধরন অনুযায়ী যাকে আমরা বলি প্যারামেট্রিক তথ্য, তথ্যের ধরন অনুযায়ী আমরা বলি নন প্যারামেট্রিক তথ্য, তথ্যের ধরন বলি ডেসক্রিপটিভ তথ্য। এইরকম একটা গুচ্ছ সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি গড়ে উঠেছে। সেই পদ্ধতিকে আমার বইয়ে তুলে ধরেছি। সংখ্যা তত্ত্ব ব্যবহার করতে গিয়ে অজস্র রকমের ভ্রান্তি আসে। সেই ভ্রান্তিটা যেন প্রত্যেকেই আপনারা জেনে নেবেন যে সংখ্যা তত্ত্ব ভ্রান্তি কোথায়। আমি যা ব্যবহার করছি সেই ব্যবহারে যদি যথার্থভাবে না করি, সঠিকভাবে না করতে পারি, তাহলে আমার ভ্রান্তি আমার গোটা গবেষণার উদ্দেশ্যকেই ব্যাহত করে দেবে। কাজেই সেই ভ্রান্তি আগে সংশোধন করে নেওয়া দরকার। ফলে সংখ্যা তত্ত্বের ভ্রান্তি জানা দরকার, এবং সংখ্যা তত্ত্বের ভ্রান্তি জেনে যদি আমি যথার্থ গবেষণায় আমার সংখ্যা তত্ত্ব ব্যবহার করি, তাহলে আমি সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি সম্পর্কে এই যে ধারণা, সেই ধারণা আমার কাছে সুস্পষ্ট হবে। কাজেই আজকে প্রথম দিনে আমি এই বলে শেষ করব যে যেহেতু আমাদের কম্পিউটার গোলমাল করছে, আপনাদের কাছে সুযোগ দিয়ে দিচ্ছি যে আপনারা যা শুনেছেন এবং যা প্রশ্ন করতে চান আপনারা করতে পারেন। আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি, কারণ আজকের দিনটা প্রথম দিনটাই বোধহয় আমার কোনো কারণে ইন্টারনেটে গোলমাল হচ্ছে, কারণ হওয়ার কথা না। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার শান্তভাবে শোনার জন্য। আশা করছি শুনতে পেয়েছেন। প্রথম দিনের এটা আপনারা একটু করে নেবেন, মানে যেন যান্ত্রিক ত্রুটি ভেবে নিয়ে নিজেদের মধ্যে এটাকে সহ্য করে নেবেন। এখন আপনাদের সামনে প্রশ্ন রাখার সুযোগ দিচ্ছি, আপনারা প্রশ্ন করুন, যে কোনো প্রশ্ন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রশ্নের জন্য বীরেশ্বরকে বলবো কতক্ষণ সময় ওই ঠিক করে দেবেন। আপনারা রাখুন প্রশ্ন। নমস্কার, সবাইকে ধন্যবাদ। বীরেশ্বর, বীরেশ্বর, বীরেশ্বর লাইনে নেই স্যার মনে হচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না স্যার, নেই। বীরেশ্বর নেই? নেই স্যার। ও ও তাহলে তাহলে প্রশ্ন আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করতে পারো আজকের মধ্যে বা অন্য কিছু। আমরা পরের দিনে তো অন্য অধ্যায়ে চলে যাব, কাজে আজকে সাধারণ প্রশ্নতে আসতে পারো। চেনা আছে দেখছি, সুবিধা মতো প্রশ্ন করতে পারেন। বীরেশ্বর, তুমি সাপ করে আজকের প্রশ্ন করে নাও। হ্যাঁ, তাহলে তুমি বলো, তোমরা প্রশ্ন করতে বলে দাও ওদেরকে। ঠিক ঠিক ঠিক, সেটা হবে, তা দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, প্রশ্ন যারা করতে চান, হ্যাঁ বীরেশ্বর বললো আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সুনীল। হ্যাঁ স্যার, কেউ পড়ছে না স্যার দেখছি। আচ্ছা, তার মানে দেখে নেন আপনারা, যদি না হয় তাহলে আমরা বিউটি। হ্যাঁ স্যার, বলুন। কিছু জিজ্ঞেস করার আছে? না স্যার, জিজ্ঞেস করার নেই। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। শুধু প্রথম দিকে একটু গন্ডগোল হচ্ছিল নেটওয়ার্কে, একদম প্রথম পার্টটাতে। আজকে হঠাৎ করে কেন গন্ডগোলটা হয়েছে সেটা বুঝতে পারিনি। প্রবলেম, ওই জন্যই অসুবিধা একটু হচ্ছে। শ্রাবণী, আমি তো ভালোই মানে প্রায় আমার বাড়ির এখানেও নেটের গন্ডগোল হচ্ছিল জানি না, প্রায় ভালো রকম মানে শুনতেই পাচ্ছিলাম না। তবে আমার ভালো লাগলো যে শোনা যাচ্ছে।
পর থেকে তাও শোনা যাচ্ছিল। হ্যাঁ, আর এটা খুব ভালো লাগলো যে প্রতি শুক্রবারে স্যার যে বইটা পাবলিশ করবে, আমি আগে যে দুটো বই পাবলিশ হলো দুটোই নিয়েছিলাম। তো এটা তো আরোই ভালো লাগলো যে শুনে যে এই আরো যে বাংলা বইটা স্ট্যাটিস্টিক্স এর বেরোবে, আর স্যার যে ওই অধ্যায় ধরে ধরে ক্লাস নেবেন, এটা শুনে সব থেকে বেশি ভালো লাগলো। আর আমার স্যারের কাছে যাওয়া হয়নি, একটা কথা স্যারকে জানাতে চাই, মানে স্যারের কাছে আমি গেছিলাম, আমি রিঙ্কু পাল বলছি, লাস্টে ইয়ে করে নিয়ে একটা সিনপসিস রেডি করে নিয়ে গোবরডাঙ্গা স্টেট ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আমি ওখানে পিএইচডি চান্সটা পেয়েছি। তো কাল আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্রিন্সিপাল স্যার আমার গাইড। তো এটা শুনে ভালো লাগলো যে কাল ওখানে সেমিনার, আমি জানতাম ওটা। তো মানে খুব এটা শুনে আরো বেশি ভালো লাগছে হবে শুক্রবার দিন, মানে খুব উপকৃত হবো স্যার। খুবই ভালো। প্রণাম স্যার। প্রণাম স্যার। স্যার আমি শঙ্কর বৈরাগী। ভালো লাগলো যে একটা ওভারভিউ, সুন্দর একটা ওভারভিউ পেলাম যে আমরা ম্যাক্সিমাম আমরা যখন কাজ করতে যাই সেখানটাতে আমরা বেসিক্যালি, আমার ব্যক্তিগত কাজটা টোটালটাইজ কোয়ান্টিটেটিভ কাজ, সেখানটাতে অনেক সময় জাস্টিফিকেশন দিতে হয় যে এই কাজটা কেন আমি পুরোপুরি কোয়ান্টিটেটিভ বেসিসের উপর রেখেছি, সেই জায়গাটা ওভারভিউ ধারণা পেলাম একটা। বেসিক্যালি আমার একটা এই কনসেপ্টের বাইরে গিয়ে একটা জিজ্ঞাসা করা আছে, মানে পার্টিকুলারলি অ্যাকচুয়ালি রিসার্চের মেইন জায়গা হলো টুল ভ্যালিডেশনের জায়গা, ঠিক আছে? তো আমাদের মেজরলি অ্যাজ আ সোশ্যাল সায়েন্স রিসার্চার আমাদের বেসিক কাজ যদি বলো, যে মেজর কাজ যদি বলা হয়, তাহলে সেটা টুলেই আমরা কাজ করি ম্যাক্সিমাম। তো স্যার আমি একটু 2 মিনিট আপনার থেকে শুনতে চাইছি, মানে আমি এই সময়টাতে কাজ করছি এই জায়গাটাতে, তো আমার একটু পার্সোনালি আপনার থেকে গাইড নেওয়া জায়গা এখানটাতে, যে ইনিশিয়ালি টুল ভ্যালিডেট করা জায়গা, যে কোনো টুল আইটেম রাইটিং এর পরে অ্যাকচুয়ালি যে ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা লাগাই, তো সেক্ষেত্রে মেজরলি কোন কোন ধরনের স্ট্যাটিস্টিক্স আমাদের ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি টুল ভ্যালিডেট করার ক্ষেত্রে, বা ইনিশিয়াল ট্রাই আউটের পরে যে টুলটাকে আমরা ভ্যালিডেট করতে চাই, যে ধরনের স্ট্যাটিস্টিক্স লাগাই অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কি ধরনের স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেই জায়গাটা? টুলের সাধনের 3টে পর্যায়, বুঝতে হবে, শুনতে পাচ্ছ তো? ইয়েস স্যার, পারফেক্ট অডিবল স্যার, বলুন। ঠিক, সাধনের 3টে পর্যায়। প্রথম পর্যায়টাকে বলি, আগে তুমি ভালো প্রশ্ন করেছো, এর আগেও ওই বইটা করতে গিয়েও আমরা বলে নিয়েছি যে ইদানিং যেটা হয়েছে যে সাধনী প্রস্তুত বা টুল প্রস্তুত না করে বাজার থেকে টুল কিনে নেয়। এটা একটা মারাত্মক ত্রুটি। গবেষকের প্রধান কাজ হচ্ছে সাধনী নিজে প্রস্তুত করা এবং সেই প্রস্তুত সাধনীটাকে, যাকে আমরা বলি ভ্যালিডেট করা, অর্থাৎ তার ভ্যালিডিটি, যা রিলায়েবিলিটি বার করা। এবং এই ভ্যালিডিটি রিলায়েবিলিটি বার করতে গিয়ে 2টো কম্পোনেন্ট খুব গুরুত্বপূর্ণ, যাকে আমরা বলি নেসেসারি ক্রাইটেরিয়া অ্যান্ড সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া। যে একটা মানুষ তার নেসেসারি ক্রাইটেরিয়া থাকবে, তার 2টো হাত পা ইত্যাদি ইত্যাদি, এইগুলো হচ্ছে তার নেসেসারি ক্রাইটেরিয়া। সেরকম মানুষের সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া কি? সে আবার কথা বলতে পারবে, যে কথার অর্থ আছে। অর্থাৎ হয়তো আমরা তাকে বলি যে ডেফ এন্ড ডাম্ব, সেও কিন্তু কথা না বলেও ইঙ্গিতে দেখাতে পারে। অর্থাৎ একজন ডেফ এন্ড ডাম্ব, সেও কিন্তু তার বক্তব্য বুঝিয়ে দিতে পারে। অর্থাৎ তাকে বলি সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া। সিম্পলি একটা সাধনের কিন্তু এই 2টো ক্রাইটেরিয়া থাকবে, নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন। ফলে একটা সাধনী যখনই তার কোশ্চেন প্রস্তুত হয়ে যায়, আরেকটা প্রশ্ন মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটেটিভ বেসড রিসার্চ বেসিক্যালি কোয়ান্টিটেটিভ বেসড নয়, অ্যাকচুয়ালি মোড অফ অ্যানালিসিস আমার কোয়ান্টিটেটিভ। আমি কোয়ালিটেটিভ ডেটা না পেয়ে আমি কোয়ান্টিটেটিভ ডেটা নিয়েছি। ফলে এবার হলো যে সাধনীকে কি করে আমরা জাস্টিফাই করব। যখনই একজন গবেষকের প্রথম ফেজটা হচ্ছে যে সাধনী সাধারণত জাস্টিফাই করতে গেলে, ভ্যালিডেট করতে গেলে আমার প্রথম কাজ হচ্ছে যে হবে, যেমন ধরো একটা অ্যাটিটিউড স্কেল করলাম, আমরা সাধারণভাবে কি করি না, যতগুলো আইটেম রাখবো ভাবি তার দ্বিগুণ সংখ্যক আইটেম প্রথমে প্রস্তুত করতে হয়। তার জন্য আমি বাজারে রেডিমেড যে টুল আছে তার সাহায্য নিতে পারি, আমি বাজারে কিনে আনা সাহায্য নিতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে আমি সেটাকে অ্যাডপ্ট না করে তার সাহায্য নিয়ে আমি আমার মতন আইটেম তৈরি করব এবং আমার আইটেম যতগুলো ভাবছি তার দ্বিগুণ সংখ্যক আইটেম রাখবো। এবার এই দ্বিগুণ সংখ্যক আইটেম ফার্স্ট ফেজটাই কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিগুণ সংখ্যক আইটেম প্রস্তুত করার পর আমি সেগুলো এক্সপার্ট ভ্যালিডিটি করাবো। সবসময় টুলের যে এক্সপার্ট ভ্যালিডিটি মানে নেসেসারি কন্ডিশন স্যাটিসফাই করবে। যে আমি একটা অ্যাটিটিউড স্কেল করতে চাইছি, অ্যাটিটিউড স্কেলটা হচ্ছে এরকম, অ্যাটিটিউড টুয়ার্ডস নিউ এডুকেশন পলিসি। অর্থাৎ আমি এক্সপার্ট দিকে, যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছে দিলাম যে দেখুন আমার এতগুলো আইটেম আছে,
এর মধ্যে কোন কোন আইটেম গুলো রেলিভেন্ট, কোন কোন আইটেম গুলো ইরেলিভেন্ট আপনি দাগ দিয়ে দেন, দাগ দিলে ভালো হয়। এবার যত নাম্বার অফ এক্সপার্ট বেশি নেবো তত আমার সুবিধে। এইখানে কিভাবে আমরা জাস্টিফাই করি যে তুমি করছো, তুমি শুনে নাও এখানেই যে এক্সপার্ট 10 জনকে যদি দিই, তাহলে ধরা যাক আমার কাছে 80টা আইটেম আছে। আইটেম ওয়াইজ এক একটা আইটেমকে কজন এক্সপার্ট অ্যাকসেপ্ট করেছে, কজন রিজেক্ট করেছে, সেই একটা ট্যালি করতে হয়। যে ধরা যাক আইটেম নাম্বার 1, আমি দেখলাম আইটেম 1টা আমার 6 জন এক্সপার্ট অ্যাকসেপ্ট করেছে, 4 জন করেনি। এখন এই যে 6 জন অর্থাৎ 5-এর বেশি এক্সপার্ট যখন যে আইটেমটাকে অ্যাকসেপ্ট করবে, প্রাথমিকভাবে আমরা সেই আইটেমগুলোকে গ্রহণ করব। অর্থাৎ 80টার মধ্যে আমি দেখলাম যে আমি 40টা আইটেম রাখতে চাই, 50টা আইটেম পেলাম যেগুলোকে অন্তত 5-এর বেশি, 5 বা তার বেশি এক্সপার্ট অ্যাকসেপ্ট করেছেন। এবার এই যে 50টা আইটেম হলো, সেই আইটেমগুলোকে আবার আমি এক্সপার্টদের দিলাম যে দেখুন এর মধ্যে আমরা বাছাই করে দিন যে রেলিভেন্ট আইটেম আমার এর সঙ্গে ঠিক কোনগুলো। তখন দেখা গেল এরকম হয়ে যেতে পারে যে আমার 40টারও কম রেলিভেন্ট হিসাবে, এবং কজন দিচ্ছে তার উপরে 40টারও কম হয়ে যেতে পারে। তখন আমাকে ভাবতে হয় যে আবার আমি আরো বাড়তি কিছু আইটেম তৈরি করি, করে এক্সপার্ট দিকে দিই। তাহলে এইভাবে আমার এক্সপার্ট ভ্যালিডিটি করে 40টা আইটেম এসে গেল। এক্সপার্ট ভ্যালিডিটি করে যখনই এলো, তার সাফিসিয়েন্ট কন্ডিশন অর্থাৎ যারা আমার টার্গেট গ্রুপ, তাদের উপরে আমি এটাকে প্রয়োগ করব, যাকে আমরা ট্রাই আউট বলি। কেন করব না, তার সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে এই, তার অ্যাম্বিগুয়াস ওয়ার্ড থাকতে পারে, জটিল শব্দ যাকে বলি, তার বাক্য তাদের কাছে দুর্বোধ্য হতে পারে, বা তারা এমন একটা শব্দ আছে যে তারা হয়তো নাও বুঝতে পারে। কাজেই আমি সেই টার্গেট গ্রুপের উপরে প্রয়োগ করব। এবার টার্গেট গ্রুপের উপরে যখন আমি প্রয়োগ করছি, তাদের কাছ থেকে বলি যে তারা তোমরা রেসপন্স দাও, হয়তো 3, 5, 5, 4, 3, 2, 1 হতে পারে, বা 3.3 হতে 3, 2, 1 হতে পারে, যে কোনো ভাবে আমি তাদের রেসপন্স পেতে পারি। এবার এই যে রেসপন্সটা পেলাম, এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি অনেকভাবে আমি এটাকে করতে পারি। আমি কি করব, আমি যদি ধরা যাক 100 জনের উপরে অ্যাপ্লাই করেছিলাম, ট্রাই আউট করেছিলাম, এই যে 100 জনের তথ্য আমার কাছে এসেছে, এই তথ্যকে আমরা বিভিন্নভাবে অ্যানালিসিস করতে পারি। প্রথম ধরনের অ্যানালিসিস যেখানে এরকম আমাদের সাইকোলজিক্যাল টুল, অ্যাটিটিউড স্কেল, অ্যাপটিটিউড স্কেল, ইন্টারেস্ট স্কেল, মোটিভেশনাল স্কেল বা ইমোশনাল ইন্টেলিজেন্স স্কেল, পার্সোনালিটি স্কেল, সবই হচ্ছে সাইকোলজিক্যাল স্কেল। এই স্কেলগুলোকে প্রথমেই ভেবে নিতে হয় যে সাইকোলজিক্যাল স্কেলের যে মাত্রা, সেটা সবগুলোই আমাদের যে পরিমাপ করি সবগুলো হচ্ছে ইন্টারভ্যাল স্কেলে। ফলে আমার সুবিধা আছে, ইন্টারভ্যাল স্কেলের ডেটাকে আমরা যে কোনো রকম স্ট্যাটিস্টিক্যাল ট্রিটমেন্ট করতে পারি। তখন আমরা কি করি না, আমরা প্রথম হচ্ছে টেস্ট অফ পপুলারিটি করতে পারি। টেস্ট অফ পপুলারিটি কাকে বলে না, ওই যে 100টা আইটেম, 100টা ছেলে স্কোর পেয়েছি, সেই স্কোরগুলোকে হায়েস্ট থেকে লোয়েস্ট অর্ডারে সাজিয়ে নিই। হায়েস্ট থেকে লোয়েস্ট অর্ডারে সাজিয়ে নিয়ে উপরের 30% তাদের বলি হায়েস্ট গ্রুপ, আর নিচের 30% হচ্ছে লোয়েস্ট গ্রুপ। এবার মাঝের 40% তাদের যে স্কোর বা তাদের যে আনসার স্ক্রিপ্ট, সেগুলোকে বাদ দিয়ে দিই। আমার কাছে এখন এসে গেল উপরের যারা তাদের আনসার স্ক্রিপ্ট, আর নিচের যারা তাদের আনসার স্ক্রিপ্ট। এবার আইটেম ধরে ধরে 1 নম্বর আইটেম, তাতে আমার যদি 5, 4, 3, 2, 1 হয়, তার মানে আমার উপরে যদি 30 জন হয়, তাহলে 30 জনের নম্বর কি হবে, হয় 5 হবে, প্রত্যেকেই 5, 4, 3, 2, 1 এর মধ্যে নম্বর দেবে। নিচেও তারা 5, 4, 3, 2, 1 এর মধ্যে নাম্বার দেবে। এবার উপরে যারা নাম্বার দিয়েছে তাদের যে নম্বর, আর নিচের যারা নাম্বার দিয়েছে তাদের নম্বরের মধ্যে আমি কি করি না, তাদের গড় মানের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য দেখি। যদি ইন ফেভার অফ আপার গ্রুপ হয়, অর্থাৎ টি যদি সিগনিফিক্যান্ট হয়, এবং এখানে ডাইরেক্টেড মাথায় রাখতে হবে ওয়ান টেল টেস্ট। ওয়ান টেল টেস্ট কেন না, আমি আগেই ভেবে নিয়েছি যে টেস্ট অফ পপুলারিটি, অর্থাৎ হায়েস্টের ফেভারে যাবে রেজাল্ট। ফলে এই রেজাল্টটা যদি টি এর ভ্যালু 1.75 হয়, তাহলে আমি সেই আইটেমটাকে অ্যাকসেপ্ট করব। অর্থাৎ এইভাবে আমি আমার 100টা আইটেমেরই কিন্তু টেস্ট অফ পপুলারিটি, এই 40টা আইটেমেরই টেস্ট অফ পপুলারিটি বার করে নিতে পারি। এবং তার মধ্যে আমরা সাধারণত কি করি যে 40টা আইটেম রাখতে গেলে 50টার এরকম টেস্ট অফ পপুলারিটি বা 50-এর বেশি আইটেমের করি, তার থেকে যে কটা বাদ যাবে যে আমি
যে কটা অ্যাকসেপ্টেড হলো সে কটাকে নিয়ে আমার ফাইনাল টুল তৈরি করে নিতে পারি। অর্থাৎ টুলটা তখন কি হলো, নেসেসারি কন্ডিশন এবং সাফিসিয়েন্ট কন্ডিশন ফুলফিল করলো। এটা একটা পলিসি। দ্বিতীয় পলিসি আমরা কাকে বলি, যে ইন্টারনাল কনসিস্টেন্সি, অর্থাৎ স্টেবিলিটি। স্টেবিলিটির জন্য আমি কি করতে পারি না, একেবারেই ওই টুলটা এইরকম টেস্ট অফ পপুলারিটি না করে একবারই করে তারপরে কি টেস্ট রিটেস্ট করে নিতে পারি। টেস্ট রিটেস্ট করে একবার টেস্টে অ্যাপ্লাই করে আবার 15 দিন পরে অ্যাপ্লাই করে তার মধ্যে হাই কোরিলেশন যদি পাই, তাহলে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ আমার টুলটা স্টেবল, অর্থাৎ তার স্টেবিলিটি কোএফিসিয়েন্ট সিগনিফিক্যান্ট। কিন্তু সেখানে মাথায় রাখতে হবে যে আমার যে কটা আইটেম থাকবে আমরা শুধু সেই কটা আইটেমের উপরেই টেস্ট রিটেস্ট করি। থার্ড প্রণালী হচ্ছে যে অনেক সময় এটা দেখা যায় যে আমার টেস্ট একবার করার পর আর করার সময় নেই, ফলে আমরা কি করি, সেখানে একটা টেকনিক করি, স্প্লিট আপ টেকনিক। এই স্প্লিট আপ টেকনিকটা হলে মাথায় রাখতে হবে যে আমার প্রতি আইটেম জোড়া, অর্থাৎ 1 আর 2, 3 আর 4 এই আইটেম জোড়ার মধ্যে যে স্টেটমেন্ট বা প্রশ্ন তার মধ্যে সিমেট্রি থাকতে হবে। তখন আমরা অড আইটেম এবং ইভিন আইটেম এগুলোতে ভাগ করে নিয়ে তার এক একজনের স্কোর অড আইটেমে কত আর ইভিন আইটেমে কত, ফলে 200 নম্বর পেতে পারি। তার মধ্যে আমি কি করতে পারি না, কোরিলেশন কোএফিসিয়েন্ট করে যদি এটা হাই হয় এবং পজিটিভ হয় তখন ধরে নিতে পারি যে আমার আইটেম টুলটা রিলায়েবল। আর আলো করতে পারি কি, যদি এই সমধর্মী কোনো স্ট্যান্ডার্ড টুল থাকে যাকে বলি প্যারালাল ফর্ম। ধরো যাক আমি একটা অ্যাটিটিউড টুল করেছি এবং অ্যাটিটিউড টুল নিয়ে একটা বিখ্যাত টুল আছে যে ধরনের অ্যাটিটিউড, সেটা একটা স্ট্যান্ডার্ড টুল। আমি ওই টুলটা আবার 15 দিন পরে ছেলেদের উপরে অ্যাপ্লাই করতে পারি এবং সিম্পলি ওই দুটো টুলের যে স্কোর পাবো তার মধ্যে হাই কোরিলেশন বলে আমি অ্যাকসেপ্ট করতে পারি আমার টুলটা ভ্যালিড। সিম্পলি এই যদি না হয় আমরা রেশনাল ইকুইভ্যালেন্স, আরো একটা টেকনিক আছে, সেই রেশনাল ইকুইভ্যালেন্স করতে পারি। অর্থাৎ আমি আমার এই যে টুলটা আছে তার জন্য আমি একটা প্যারালাল টুল আরো করে নিয়ে তার মধ্যে ইকুইভ্যালেন্স দেখাতে পারি যে হ্যাঁ এই টুল দুটো ইকুইভ্যালেন্ট কাজে আমার হতে পারে। নেক্সট টেকনিক হতে পারে এরকম, হামেশা আমরা অনেক সময়ই করি, যেমন কর্নব্যাক আলফা টেস্ট। মাথায় রাখতে হবে কর্নব্যাক আলফা টেস্ট কিন্তু ইন্ডিভিজুয়াল আইটেমের উপরে হয় না। কর্নব্যাক আলফা টেস্ট হচ্ছে আমি 40টা যে আইটেম নিয়েছি সেই 40টা আইটেমের যে স্কোর তার ভিত্তিতে কর্নব্যাক আলফা টেস্ট করা হয় এবং সেই আলফা টেস্টের ভ্যালু যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করতে পারি আমার টুলটা ভ্যালিড। আরো টেকনিক হচ্ছে যে ইন্টারনাল কনসিস্টেন্সি ভেরিফিকেশন, অর্থাৎ প্রত্যেকটা আইটেম আমার সাধনের জন্য উপযুক্ত কিনা সেটা আমি যাচাই করে নিতে পারি। কেমন হতে পারে না, একটা ছেলে আইটেম নাম্বার 1-এ 4 দিয়েছিল আর টোটাল স্কোর পেয়েছে তার 55, অর্থাৎ আমার 40টা যদি আইটেম হয় তাহলে 5 যদি ট্রেডিং হয় তাহলে 200 আর মিনিমাম হলে 40, সে পেয়েছিল 60 বা 70 আর এখানে পেয়েছে 4। এইরকম করে আমার যে ছেলে মেয়ে 100 জন ছেলে মেয়ের আমি স্কোর নিয়েছিলাম বা 30-এর উপরে নিলেই হবে, 30 জন ছেলে মেয়ের স্কোর প্রত্যেকটা আইটেমের স্কোর হবে আর প্রত্যেকটা আইটেমের তাদের টোটাল স্কোর হবে। এর মধ্যে যদি হাই কোরিলেশন থাকে প্রতি আইটেমের জন্য তাহলে আমরা সেই আইটেমটাকে অ্যাকসেপ্ট করতে পারি ইজ এ ভ্যালিড আইটেম ফর মাই টুল। কাজেই এত রকমের টেকনিক আমার সামনে পড়ে আছে, আমি আমার যে নেচার অফ টুল যদি হয় তাহলে সেইভাবে এগোবো। আর নেক্সট হচ্ছে যদি আমার অ্যাচিভমেন্ট টেস্ট হয়, মাথায় রাখতে হবে আমি হয়তো বিজ্ঞানের উপরে কাজ করছি, আমি হয়তো সোশ্যাল সায়েন্সের কোনো একটা বিষয়ে কাজ করছি, তার ছেলেদের উপরে এক্সপেরিমেন্টাল রিসার্চ করেছি, পোস্ট টেস্ট প্রি টেস্ট। এই যে টেস্ট বাকি যাকে আমরা বলি অ্যাচিভমেন্ট টেস্ট, সেখানে আমরা কি দেখি না দুটো অপারেশন দেখি, আইটেম অ্যানালিসিস তাকে বলি। সেখানে ডিগ্রি অফ ডিফিকাল্টি, অর্থাৎ আইটেমটা কতটা ডিফিকাল্ট এবং আইটেমটা ডিসক্রিমিনেটিং পাওয়ার কতটা, অর্থাৎ ভালো ছেলে আর খারাপ ছেলে তার মধ্যে আইটেমটা কতটা ডিসক্রিমিনেটিং করতে পারছে আর আইটেমটা যে ছেলেগুলোকে দিচ্ছি সেই ছেলেগুলোর কাছে কতটা ডিফিকাল্ট। এই দুটো এরিয়া নিয়ে আমরা অ্যানালিসিস করে নিতে পারি। যে আইটেমের ডিগ্রি অফ ডিফিকাল্টি 0.20 থেকে 0.80 সেগুলো অ্যাকসেপ্ট হয় আর যে আইটেমের ডিসক্রিমিনেটিং পাওয়ার ওই ঠিক একইভাবে 0.25 থেকে 0.75 এর মধ্যে থাকে সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি। ফলে আইটেম অ্যানালিসিস যখন করি তখন আর আমাকে অন্য কিছু করতে হয় না, আমাকে আইটেম অ্যানালিসিস করে নেওয়া হয় দুটো দিক দেখা, একটা হচ্ছে ডিগ্রি অফ ডিফিকাল্টি আর একটা হচ্ছে ডিসক্রিমিনেটিং পাওয়ার। ফলে যখন আমরা অ্যাচিভমেন্ট টেস্ট করি তখন এই দুটো অ্যাপ্লাই করি করে আমরা অ্যাকসেপ্ট করে নিই যেগুলো আমার রিলায়েবিলিটি, আমার টুল তখন ভ্যালিড হয়ে গেল। ক্লিয়ার বৈরাগ্য? থ্যাংক ইউ স্যার, মানে একদম ক্লিয়ার এটা।
স্যার এরপরে আরেকটা জিনিস আমি জানতে চাইবো, নর্মস এর ক্ষেত্রে আমরা কি করি, মানে নর্মসটাও যদি আমরা ডিফাইন করতে হয় সেক্ষেত্রে কোন নর্মস? টুলের কোনো নর্মস যদি আমরা এবারে নর্মস হচ্ছে আছে, নর্মস হচ্ছে আমি ধরা যাক একটা ইকোনমিক কন্ডিশনের টুল করলাম, সোশিও ইকোনমিক কন্ডিশন। এখন আমি চাইছি যে একটা সোশিও ইকোনমিক নর্ম বার করতে, যে ট্রাইবাল ফ্যামিলি তাদের সোশিও ইকোনমিক নর্ম। এই নর্মটাতে মাথায় রাখতে হবে যে নর্ম সবসময় একটা ভ্যালিড নর্ম অ্যাভেলেবল আছে। তারা অল ইন্ডিয়া ইকোনমিক নর্ম আমার কাছে আছে। এবার আমি এখানে যে অ্যাভারেজ স্কোর, সাধারণত অ্যাভারেজ স্কোরকে নর্ম ধরা হয়, সেই অ্যাভারেজ সোশিও ইকোনমিক কন্ডিশনটা যা হয়েছে তার সঙ্গে আমি অ্যাকসেপ্টেড ভ্যালিড নর্মের কম্পেয়ার করি, এবং সেই কম্পেয়ারকে বলি আমরা যে আমার কম্পেয়ারে। এছাড়া যেমন রেজাল্টে আছে গ্রেড নর্ম, হচ্ছে আমরা বলি যে গ্রেড নর্ম, একটা গ্রেড আছে তার সঙ্গে একটা পার্সেন্টাইল নর্ম, পার্সেন্টাইল র্যাঙ্ক নর্ম। যেমন এখন হচ্ছে যে এই যে আইআইটি পরীক্ষা নিয়েছিল তার নর্ম, এই যে ডাক্তারি পরীক্ষা হলো কেউ 99.99% পেয়েছে। এটা খুব সহজ, আমি আমার বইটাতে বিশেষ করে একটা অধ্যায় দিয়ে দিয়েছি যে নর্মের উপরে, অর্থাৎ কি করে আমি পার্সেন্টাইল বার করব। যে কেউ কিন্তু পার্সেন্টাইল বার করে নিতে পারবে ওই সূত্র ব্যবহার করে নিয়ে। কাজে একটা অধ্যায় পরিষ্কার দেওয়া আছে যে কি করে আমরা এই পার্সেন্টাইল র্যাঙ্ক বা পার্সেন্টাইল বার করব। তখন আমি সহজেই বলতে পারি যে একটা পার্সেন্টাইল, ধরা যাক যে 99 পয়েন্ট, যার পার্সেন্টাইল হচ্ছে 99.99 এবারেই এসেছিল, বা কারো পার্সেন্টাইল একবারে 100 হয় না, 100 হলে তার নিচে আর 100% থাকবে না। তো সেই জন্য 99.99 মানে যে ছেলেটার নিচে 99.99% ছেলে মেয়ে আছে তারই পার্সেন্টাইল হচ্ছে 99.99। এইভাবে আমরা ব্যাখ্যা দিয়ে দিতে পারি যে পার্সেন্টাইল নর্ম যা পেয়েছি সেটা সিম্পলি, ধরা যাক কারো পার্সেন্টাইল হলো 60, আমরা ধরে নেবো যে তার নিচে 60% ছেলে মেয়ে আছে। ফলে পার্সেন্টাইল নর্ম এবং পার্সেন্টাইল র্যাঙ্ক এই দুটোর সাহায্যে আমরা সহজেই ব্যাখ্যা দিয়ে দিতে পারি যে আমার পজিশনটা কোথায়। যেমন একটা ছেলের পজিশন, এখন যেমন গ্রেড নর্ম করা হয়, গ্রেড বলতে এখন রেজাল্ট সবই কি হয় না, আমরা কি করি না সিজিপিএ, অর্থাৎ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ যেটা আমরা বলি। এখন এই যে পয়েন্ট, গ্রেড পয়েন্ট, এখানে কি হয় না আমরা একটা 10 বা যে যেমন যে কোনো ইউনিভার্সিটি সাধারণত এখন সবই হয়ে গেছে 10 পয়েন্ট স্কেল, 10 পয়েন্ট স্কেলের ভিত্তিতে আমরা গ্রেড পয়েন্ট দিয়ে দিই। যেমন কেউ হয়তো 8.5 পেল, এই 8.5 এর আমরা কি করি 8.5 কে গুণ দিয়ে দিলেই 85% তার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ফলে অনেকগুলো ইউনিভার্সিটি যেমন এই বর্ধমান, আসানসোল, বিশ্বভারতী, আমাদের যে গ্রেডগুলো চলে, একসময় আমরাই ওই গ্রেড পয়েন্ট স্কেলটা তৈরি করে দিয়েছিলাম যে 10 পয়েন্ট স্কেলে আমরা গ্রেড এই রেজাল্টকে করবো, দেখাবো, এবং রেজাল্টকে সহজে 10 দিয়ে গুণ করে যে কোনো ছেলে তার রেজাল্টটা জেনে যেতে পারে। তাহলে এইভাবে আমরা নর্মকে ব্যাখ্যা করতে পারি। নর্মের নেচার অনুযায়ী আমাদের ব্যাখ্যা হবে, কতগুলো স্ট্যান্ডার্ড নর্ম আছে তার সাহায্যে করতে হয়। আর না হলে আমি যেমন পার্সেন্টাইল নর্ম, আমার পার্সেন্টাইল র্যাঙ্ক নর্ম, আমার গ্রেড নর্ম, এইগুলোকে আমি সহজেই ব্যাখ্যা করে নিতে পারি আমার যে এর যে ক্যারেক্টার আছে তার ভিত্তিতে। থ্যাংক ইউ স্যার। স্যার আর আমার দুটো কোশ্চেন আছে, মানে ছোট কোশ্চেন দুটো। প্রথম কোশ্চেন হলো কি যে কোনো একটা টেস্টের ক্ষেত্রে, স্পেশালি অ্যাটিটিউড টেস্ট স্কেলের ক্ষেত্রে, টেস্ট অফ পপুলারিটি যদি আমি ইউজ করি সেক্ষেত্রে আমার কোনো অ্যাজাম্পশন বা সাপোর্ট দিতে হয় যে আমি কেন এই পার্টিকুলারলি টেস্টটা ইউজ করলাম এই জায়গাটা? এইটা খুব সহজ সাপোর্ট। তো সহজ সাপোর্ট, পপুলারিটি মানেই আমার সাধারণ প্রায় প্রত্যেক স্ট্যাটিস্টিক্স এর এডুকেশনাল মেজারমেন্ট, এগুলো সব স্ট্যান্ডার্ড বই, যেমন ব্রাউন আছে, তারপরে আমাদের অ্যানাস্টেসি আছে, এরকম স্ট্যান্ডার্ড বই পরিষ্কার দেওয়া আছে যে আমি যে গ্রুপটাকে পাচ্ছি তার নেচার হচ্ছে যে আপার 30% নয়, ওরা বলে 27%, আমরা সেটাকে রিভাইজ করে করেছি 30%। তাদের নেচার এবং লোয়ার 30%-এর নেচার ডিফার করবে, এবং যার জন্য একে পপুলার বলা হয়। পপুলারিটি হচ্ছে এই যে যার জন্য আমি আগেই বলেছি এটা ওয়ান টেল টেস্ট ইন ফেভার অফ দ্য আপার গ্রুপ, আমার মেজারমেন্টটা হবে ইন ফেভার অফ দ্য আপার গ্রুপ, তার জন্যই পপুলার বলা হয়েছে। কাজে এই অ্যাজাম্পশনটা আমরা ব্যাখ্যা করে দিই যে আমি কেন টেস্ট অফ পপুলারিটি ইউজ করেছি। সেটা আমার যে গবেষণা পদ্ধতি এরা গতবারে বার করেছে রিতা, সেখানে এটার ব্যাখ্যাও দেওয়া আছে, সাধনী প্রস্তুতি একটা অধ্যায় দেওয়া আছে। রিতার বইটা যদি পেয়ে যাও নিতে পারো, খুব সস্তার বই করে দিচ্ছে রিতা, 135 টাকায় দিয়ে দিচ্ছে।
গবেষণা পদ্ধতি, টেস্ট অফ পপুলারিটি টেকনিক করে দেওয়া আছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব উপকৃত হলাম এই ব্যাপারটাতে, আমি একটুখানি কনফিউশনে ছিলাম। তো আরেকটা জিনিস, আরেকটা বেসিক কোয়েশ্চেন, যেটা হলো কি ধরো ধরুন আমার তিনটে টেস্ট আছে, সেটা সাইকোলজিক্যাল টেস্টের টুলই বলতে পারেন। সেই জায়গাটাতে সাইমনটেনিয়াসলি আমি একসাথে তিনটে টুলকে কাজ করতে পারি নাকি আমাকে ভেঙে ভেঙে প্রথমে একটা টুল করলাম, তারপরে আমি নেক্সট টুলে গেলাম? তো আলাদা আলাদা কেন, কিছু 100 বার একসাথে করতে পারি। ওকে ওকে ওকে, আরে টুল তিনটে তো আলাদা আলাদা, কোনো সমস্যাই নেই। মানে তবে মাথায় রাখতে হবে এটাই যে আমাকে নিজেকে, যে একটু আগেই বলেছি যে সক্রেটিসিয়ান সিস্টেম, যে আমাকে নিজেকেই প্রমাণ করতে হবে যে আমি টুলটা নিজে করেছি এবং নিজেই জাস্টিফাই করেছি, নিজেই ভ্যালিডেট করেছি, স্ট্যান্ডার্ডাইজ করেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবং যাতে আমি নিজেই উত্তর দিতে পারি। ক্লিয়ার? ওকে, আর লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হলো কি যে যখন আমরা কোনো টুল বানানোর জন্য যাচ্ছি, সেখানটাতে ধরো একটা ভেরিয়েবল আছে, তার সাবডোমেন ভেরিয়েবল গুলো আছে, সেখান থেকে আমি কি তার কিছু লিমিটেশন সেই টুলের পার্টিকুলার ডিলিমিট করতে পারি যে এই পার্টিকুলার সাবডোমেনে আমি নিয়েছি, বাকিগুলো আমি করতেই পারি। ধরা যাক এখন হচ্ছে যে আমি একটা ইমোশনাল ইন্টেলিজেন্স স্কেল করলাম, তাতে 4টে সাবডোমেন আছে, প্রত্যেক ডোমেনে আমি 10টা করে আইটেম রাখলাম। এই আইটেম গুলো রেলিভেন্ট কিনা তার জন্য নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স আছে, সে ম্যাগনেমার টেস্ট আছে, সেই টেস্টে আমি জাস্টিফাই করে দিতে পারি যে এই অংশের টুলগুলো, এই অংশের আইটেম গুলো ভ্যালিড কি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেক অংশেরই কিন্তু জাস্টিফিকেশন আছে, আমাকে তার জন্য পড়তে হবে, দেখে দিতে হবে, কোনো সমস্যা নেই। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। আমরা আজকে তাহলে, হ্যাঁ বলো, কে কি বলছিলে? এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলকে কি করে কন্ট্রোল করা যায় কোয়ান্টিটেটিভে? কোয়ান্টিটেটিভ, আবার সে একটাই প্রশ্ন, কোয়ান্টিটেটিভ বলে ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে গবেষণাতে আমি কি করে এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলকে কন্ট্রোল করব। এক্সট্রানিয়াস ভ্যারিয়েবলকে কন্ট্রোল করা হয় স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোলে। হ্যাঁ, যে করো রেডি, স্ট্যাটিস্টিক্যাল কন্ট্রোল। স্যার বলছি যে কোয়ালিটির ক্ষেত্রে তো স্ট্যাট ওরকম ভাবে ইউজ হয় না, তাহলে কিসে হয় না? বলছি কোয়ালিটেটিভে তো অতটা, কোয়ালিটেটিভে তো অতটা কোয়ালিটেটিভ বলে কিছু নেই, কোনো গবেষণা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ ভাগটাই ভুল। যেখানে যেখানে আমার গণিত আছে, সংখ্যা আছে, সেখানে আমি স্ট্যাটিস্টিক্স ইউজ করবো, যেখানে নেই করব না। আমার অবজেক্টিভ যা আছে সেই নিয়ে আমার গবেষণা এগোবে, টাইটেল আর অবজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে। আজকে সবাইকে ধন্যবাদ, আমরা রাউন্ড আপ করি, ঠিক আছে? ঠিক আছে।